ফুলে সজ্জিত রঙিন ঘরে ফ্যানের সাথে লাশ হয়ে ঝুলে আছে নিহার স্বামীর। টকটকে লাল বেনারসি গায়ে জড়িয়ে যখন বাসর ঘরের উদ্দেশ্যে পা রাখল, ফ্যানের সাথে ঝুলে থাকা মানুষটিকে দেখে থমকে গেল চোখজোড়া। জীবনের সমস্ত রং শুষে নিল কোনো এক রংচোষা যন্ত্র। নিহার ননদ ভাইকে দেখে চিৎকার চেঁচামেচি করে লোক জড়ো করেছে। একটু আগেও ঘরটি ফাঁকা ছিল। ভাবিকে নতুন সাজে বাসর ঘরে দিয়ে যাওয়ার উদ্দেশ্যেই পা রেখেছিল সুফিয়া। ভাইকে অনেকক্ষণ যাবৎ না দেখে ভেবেছিল কল করে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলবে, কিন্তু ভাই যে সারা জীবনের জন্য আসল ঘরে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে। সুফিয়ার চিৎকারে লোক জড়ো হলো। চারদিকে বিষাদময় করুণ সুর আশ্রে পড়ল। নিহা ঠায় দাঁড়িয়ে রইল। ক্ষণিকেই চেহারার ঔজ্জ্বল্য বর্ণক্ষয় হারিয়ে মুখশ্রীতে দেখা দিয়েছে মলিনতা, বিষাদের ছাপ, ভেতরে দাপটে ঝড়ের হাতছানি। প্রথম দিকে বিয়েতে সে নারাজ ছিল। যতই বিয়ের প্রস্তাব আসুক না কেন, ছেলে তার পছন্দ হয়নি। শেষ রাত্রায় কীভাবে যেন নাহিদকে পছন্দ হয়ে গেল। বিয়ের কথাবার্তা আগালো। নিপুণভাবে বোনা স্বপ্নগুলো নিয়ে পা বাড়ালো নতুন যাত্রায়। কিন্তু স্বপ্নগুলো সব তাল হারালো, এলোমেলো হয়ে পড়ল। শরীরে কালেমা লেপন হলো। সে এক বিধবা নারী, অলক্ষী নারী। নাহিদের ঝুলন্ত লাশ মাটিতে নামানো হলো। সবাই হাই হাই করছে। নিহার শরীরের লাল শাড়ি ছাড়িয়ে সাদা শাড়ি জড়িয়ে দেওয়া হলো। টেনে হিসড়ে গয়নাগাটি খুলে রাখা হচ্ছে, অথচ দুপুরে কত রংঢঙ্গনে গয়না পরানো হলো তাকে। মুখ ভারী করলো নানাবিধ প্রসাধনী ব্যবহারে। কেমন গুমট ভাব ঝেঁকে ধরেছে নিহাকে। শুষ্ক চোখজোড়ায় খরা দেখা দিয়েছে। এক ফোঁটা পানি তার কপাল স্পর্শ করছে না। চারপাশের মানুষজনেতে আরও যেন লাই পেল। সিসি করছে নেহাকে নিয়ে। কেমন মেয়েগো এটা! বিয়ে করে শ্বশুরবাড়িতে আসতে নাসতে স্বামীকে খেয়ে বসল। এখন দেখো তার দু চোখে এক ফোঁটা পানি ঠায়ও নেই। নিহার কোনো পরিবর্তন হলো না। কোলাহল, কান্নার শব্দে মাথা ভারী হয়ে উঠল। ঝিম ধরে যাচ্ছে প্রতিটি নিউরন। খবর পেয়ে নিহার বাড়ি থেকে ছুটে আসলো তার পরিবারের লোকজন। বাবা মা, বোনকে কাছে পেয়ে দলা পাকানো কান্নারা যেন বাঁধ ভাঙল। হাউমাউ করে কেঁদে উঠল নিহা। ভাইয়ের কথা শুনে হাতের কাজ ফেলে দৌড়ে আসলো নাফিজ। সে ঠিক বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা। ভিতর ঢোক গিলে শুয়ে দিল নাহিদের ঘুমন্ত জল। চোখে ফেটে গড়িয়ে পড়ল এক ফোঁটা উষ্ণ জল। মা জ্ঞান হারিয়েছে। ছোট বোন বেতাল হয়ে পড়ে পড়ে কাটছে। নতুন যে মেয়েটা যে বাড়িতে বউ হয়ে আসলো, সেও নিশ্চয়ই কাঁদছে। আচ্ছা, কেমন কাঁদছে? খুব বেশি নাকি কম কাঁদছে? চারিদিক তাকে সামাল দিতে হবে। বেশি দেরি করা ঠিক হবে না। সকল দায়িত্ব এখন নাফিজের ঘাড়ে। লাশ দ্রুত ঘর থেকে বের করা হলো। লাশ ঢাকার জন্য আলমারি থেকে নতুন বিছানার চাদর বের করতে গিয়ে এক টুকরো কাগজ এসে পড়ল পায়ের কাছে। ভ্রুজোড়া কঞ্চিত হল নাফিজের। একটি খোলা কাগজ। ভাঁজ করা হলে হয়তো এতটাও কৌতূহল জেগে উঠত না। নাহিদের মৃত্যুটা কিভাবে হয়েছে ভাবতেই আর নিজেকে ধরে রাখতে পারলেন না। ঝটপট পড়ে ফেলল কাগজটি। ভাইয়ের কিছু তিক্ত অনুভূতি পড়তেই ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল নাফিজের। পড়া শেষে ভাঁজ করে খুব সন্তর্পণে নিজের পকেটে গুজে নিল কাগজটি। বিছানার চাদর হাতে নিয়ে ঘরে ছাড়ল। বাইরে থেকে মালিক চাচার মেয়ে শাহনাজকে চোখের পানি আড়াল করতে দেখা গেল। নাফিজ সেদিক থেকে চোখ সরিয়ে পকেটে গুজে রাখা সাদা কাগজে চোখ রাখল। পাপ কখনো বাপকেও ছাড়ে না, কিন্তু আত্মহত্যা কোনো সমাধান নয়। এই কথাটি মানুষ জানলে বুঝে উঠতে পারে না। লাশের সকল কার্যাদি সম্পূর্ণ হলো। হায় আফসোস, নিজ দোষে আজ ছেলেটা কবরস্থানে ঠাঁই পেল না। তার স্থান হলো পুকুর পাড়ের নিচু অংশে। যত মানুষ তাকে দেখতে এসেছিল, তার কানাকড়ি মানুষকেও জানাজায় পাওয়া যায়নি। গুটি কয়েক আত্মস্বজনকে দেখা গেল জানাজায়। বিয়েটা যেহেতু হয়েছে, তখন নিহাও ইসলামী নিয়মের ঊর্ধ্বে নয়। অন্য জায়গায় বিয়ে দিতে হলেও অন্তত 4 মাস 10 দিন অপেক্ষা করতে হবে। স্বামীর বাড়িতে স্থান নিতে হবে তাকে। এমন হৃদয় ভাঙা পরিবেশে কারোই গলা দিয়ে খাবার নামছে না। প্রেমা হাজার চেষ্টা করেও বোনের মুখে একদানা খাবার তুলতে পারল না। নাফিজ একবার পর্দার আড়াল থেকে মহিলাদের খাবারের তদারকি করে গেল। প্রত্যাশিত কণ্ঠস্বর কানে পৌঁছাতে আড়াল থেকে বের হলো প্রেমা। বিরস মুখে জবাব দিল, আপুকে কিছুই খাওয়াতে পারছি না, একটু পানীয় মুখে তুলছে না। চতুর্দিকে চিন্তায় মাথাটা টনটন করে উঠল নাফিজের। ডান হাতে কপাল চেপে ব্যথা নিবারণের চেষ্টা করল। প্রেমা যেন মুহূর্তেই বুঝে গেল মানুষটার ভেতরকার কথা। ঝট করে বলে উঠল, আপনার কি মাথা ব্যথা হচ্ছে? না, তোমরা সবাই খেয়ে নাও, আর ওনাকেও খাওয়ানোর চেষ্টা করো, বলেই সরে দাঁড়ালো। প্রেমা চেয়ে থাকলো নাফিজের যাওয়ার পথে। আপুর যখন বিয়ে ঠিক হয়, তখন বরের পাশে বসে থাকা বরের ছোট ভাইকে তার মনে ধরে, ভীষণ মনে ধরে। প্রেমা নাফিজের বয়সের তুলনায় অনেক ছোট বলে নাফিজ ওকে তুমি করে বলে। অবশ্য নিহা প্রেমা দুমনি বয়সের তুলনায় নাফিজের ছোট। অষ্টাদশে প্রেমার একটাই আক্ষেপ, ইস,
এই সুন্দর মানুষটা যেন আমার হয়। অনেক বিড়ম্বনার পর মাত্র 2 লোকমা খাবার নিহাকে খাওয়ানো গেল। রাত্রি কাটল নিদ্রাহীন। নাফিজের মায়ের জ্ঞান ফেরার পর থেকে ডুকরে কেঁদে উঠছেন। তার বড় ছেলে, সোনার টুকরো ছেলে এভাবে কেন সব কিছুর মায়া ত্যাগ করলো? মায়ের মন ভুলবে কি করে? নারীছেরা ধনকে কিভাবে ভোলা যায়? সবাই ভুলে গেলেও কোনো এক সুখের মুহূর্তে এসেও মা মুখ চেপে কাঁদবেন সন্তানের কথা ভেবে। যদি সন্তানটা থাকতো তবে আরেকটুখানি সুখ ধরা দিত। আমাদের জীবন একটা বইয়ের মতো। বইয়ে যেমন নানা অধ্যায় থাকে, তেমনই জীবনে আর কিছু থাক বা না থাক, সুখ দুঃখ এ দুটি অধ্যায় অবশ্যই থাকে। সুখের অধ্যায়টা যতটা সহজ, দুঃখের অধ্যায় ঠিক ততটাই কঠিন। এর সময়সীমা যেন অত্যাধিক, অথচ সুখের মুহূর্তগুলো স্রোতের গতিতে গড়িয়ে যায়। জীবন থেকে হারিয়ে গেল কিছু বিষাদময় দিন। এই দিনগুলো নাফিজের দায়িত্ব, কর্তব্যের ভেতর দিয়ে কেটে গেল। মা, বোন, বড় ভাইয়ের স্ত্রী সবার দায়িত্ব, সংসারের দায়িত্ব এক হাতে সামলে নিল নাফিজ। মাঝে একদিন মায়ের হাতে নাহিদের লেখা সাদা কাগজখানা তুলে দিল। আজ আবারও মায়ের চোখে পানি টলমল করছে, সাথে চোখ দুটো চরম আশ্চর্য হলো। প্রেমা বাবার সাথে আজ আবার নাফিজের বাড়িতে আসলো। 4 মাস সময় অতিক্রম করেছে। এখন তো আর এখানে থাকার প্রয়োজন নেই। আপুকে এখান থেকে নিয়ে যাবে তারা। হয়তো বাবা আবারও আপুর বিয়ের তোড়জোড় শুরু করবেন। যখন শুনল নাফিজ আজ কর্মস্থলে যায়নি, তখন থেকেই প্রেমার ব্যস্ত চোখজোড়া নাফিজকে খুঁজতে মরিয়া হয়ে উঠল। তার দেখা না পেয়ে নিহার কাছে গিয়ে বসল। এই কয়েক মাসে নিহার রূপ লাবণ্য কমে গিয়েছে। উজ্জ্বল চামড়া ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। নাওয়া খাওয়ায় শুকিয়ে কেমন কাঠ হয়ে আছে। প্রিয় বোনের এমন দুর্দশা দেখে ফুপিয়ে কেঁদে উঠল প্রেমা। নিহা মৃদু হেসে বলল, এভাবে কাঁদছিস কেন পাগলি? প্রেমা কান্না চেপে বলল, তোমার এই অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আপু। কী অবস্থা হয়েছে তোমার? তোমাকে চিনতে আমার বড্ড কষ্ট হচ্ছে। উত্তরে ম্লান হাসল নিহা। দুপুরে একসাথে খাওয়া শেষ করলো সকলে। তখনই নাফিজের দেখা পেল প্রেমা। নাফিজ প্রেমাকে দেখে মুচকি এসে খোঁজখবর জেনে নিল। সবাই পাশে থাকায় আর লজ্জায় প্রেমা বেশি কথা বলতে পারল না। মাঝে সময়গুলোতেও কয়েকবার এসে বোনের সাথে সময় কাটিয়ে গিয়েছে প্রেমা। খাওয়ার পূর্ব চুকিয়ে একটু বিশ্রাম করতে ধীরস্থির হলেন প্রেমার বাবা। মেয়েকে নিয়ে যাওয়ার কথা তুলতেই বেয়ানের কথা শুনে চকিতে তাকালেন জয়নুল আবেদিন। আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। নিহা এবারের বড় বউ হয়ে আসলেও সে এই কয়দিনে আমার মেয়ের জায়গা নিয়ে নিয়েছে। তাকে ছাড়া দিন কাটাতে আমার খুব কষ্ট হবে। আমি ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। আমি চাই আপনারা বৌমাকে আমার কাছেই আমানত রাখুন। নাহিদ নেই তো কী হয়েছে, নাফিজ বিয়ে করবে নিহাকে। নিহাকে নিয়ে তৈরি হয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বসার ঘরে আসলো প্রেমা। নিহার শাশুড়ির কথা শুনে পা যেন চলছে না, ক্রমশ অবশ্যই আসছে। ভেতরটা জীবন্ত অনুভূতিগুলো মাটি চাপা দেওয়ার যন্ত্রণায় ছটফট করছে। নাফিজ লোকটা তার বোনকে বিয়ে করবে? নিহাও বেশ চমকালো। মনে হচ্ছে চোখের তারা ছুটে যাচ্ছে। আম্মা, এসব কী ধরনের কথাবার্তা বলছেন? জয়নুল আবেদিন নিজেকে ধাতস্থ করে বেশ গম্ভীর সুরেই শুধালেন। কিন্তু নাফিজকে বিয়ে করবে নিহাকে? নিহার শাশুড়ি জয়নুল আবেদিনকে আশ্বস্ত করে বললেন, নাফিজের মতামত নিয়ে বিয়ে হবে, আপনি চিন্তা করবেন না। খাবার খেয়ে ঘরে বিশ্রাম নিচ্ছিল নাফিজ। ছোট বোন সুফিয়া এসে জানালো মা নিচে ডেকে পাঠিয়েছে। নিচে নেমে মায়ের প্রস্তাবে আশ্চর্য হলো নাফিজ। মায়ের চোখে ছেলের প্রতি অগাধ বিশ্বাস দেখল নাফিজ। প্রেমা নাফিজের দিকে তাকিয়ে আছে তার উত্তরের আশায়। নাফিজের ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই তার উত্তর কি হতে পারে। কি বলবে লোকটা? সে কি আপুকে বিয়ে করতে রাজি হবে? কিছুটা সময় নিয়ে নাফিজ উত্তর দিল। নাফিজের উত্তর শুনে জয়নুল আবেদিন বেজায় সন্তুষ্ট, কিন্তু মুখে প্রকাশ করলেন না। প্রসন্ন চিত্তে বাড়ি পথে রওনা হলেন দুই মেয়েকে সঙ্গে নিয়ে। যাওয়ার পূর্বে নিহার শাশুড়িকে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন না। বলে দিলেন, ভেবে আপনাদের জানাবো। তাছাড়া ওর মা, আমার বড় ভাই, তাদের মতামতের প্রয়োজন আছে। নিহার শাশুড়ি আর কথা বাড়ালেন না। অপেক্ষায় রইলেন পরবর্তী উত্তর আসার। নাফিজ এলাকার একটি সিএনজি ঠিক করে দিল। মুহূর্তে টান লাগালো জয়নুল আবেদিনের বাড়ি। প্রেমা চোখ তুলে একবারও নাফিজের দিকে তাকালো না। এতে নাফিজেরও বিশেষ খেয়াল নেই। নিহা মুখ লুকানোর চেষ্টায় অন্যদিকে ফিরে আছে। আড়ষ্টা লজ্জায় আছে মেয়েটা। এই কয়েক মাসে একটি বাড়ির জন্য নাফিজের সামনে পড়েনি নিহা। বিয়ের ব্যাপারটা তো মাথায় আশেপাশেও আনতে পারেনি। থাকতে মনে আনবে। একজনের শোকেই দিনাদিপাত করেছে। এতটা সহজে নাফিজ মায়ের কথায় সম্মতি জানালো কেন? হয়তো করুণা হচ্ছে তার জন্য। সিএনজি আর রাস্তার পাশে বেড়া ওঠা গাছগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা হচ্ছে, কে কাকে পেছনে ফেলতে পারে। এদিকে কারো মনে তুমুল ঝড়ে তাণ্ডব বইছে। ব্যথাগুলো বুকে নয়,
মনে হচ্ছে গলায় এসে আটকে আছে, না পারছে ভেতর থেকে হজম করতে, আর না পারছে মুখ দিয়ে উগলে দিতে। মনের কোঠরে একটু একটু করে বেড়ে ওঠা অনুভূতিগুলো চাপা পড়ে নিঃশেষ হয়ে পথে। চোখজোড়ায় ভীষণ জ্বালা করছে, এক্ষুনি ভিজে ওঠা উচিত, কিন্তু এই উচিত অনুচিতের দ্বন্দ্বে অনুচিত জয়ী হলো। বাবা, আপু যখন কান্নার কারণ জিজ্ঞেস করবে তখন কি জবাব দেবে? বেহায়া উত্তরে নিজের আত্মসম্মান জলাঞ্জলি দিতে পারবে না। দাঁত চেপে কান্না সংবরণ করলো। আর তো কিছু সময় তখন না হয় নোনা জলের বন্যা বইয়ে দিবে। বাড়িতে পা রাখতে এক দফা কান্নার সুর উঠল। আয়েশা যুবতী মেয়ে বিধবা রূপে বিধ্বস্ত হলেন। মামের কান্নায় সামিল হলো চাচি জেঠিরা। বাড়ির মেয়ে ফিরে আসার খবর শুনে এঘর ওঘর থেকে ছুটে বেরিয়ে আসলেন। আয়েশাকে বোঝালেন মেয়েটার মন এমনিতেই ছোট হয়ে আছে। নিজের মেয়ের সামনে কেঁদে কেটে মেয়েটাকে আরও দুর্বল করে দিলে কিভাবে চলবে। নিহার জেঠি এসে নিহাকে বসিয়ে ফ্যান ছেড়ে দিলেন। মা বোনের কান্না দেখে প্রেমা যেন সুযোগ পেল, স্বস্তি পেল। ভেতরকার কষ্টগুলো চোখের পানিতে ধুয়ে মুছে ফেলার সুযোগ। শব্দ করে কাঁদল প্রেমা। ছোট চাচি এসে তাকে বসিয়ে দিলেন ফ্যানের নিচে। সবার কান্নাকাটি ঘন্টা খানিকের মধ্যে থেমে গেলেও থামল না প্রেমার কান্না। সবার মাঝখান কেঁদে উঠে নিজের ঘরে চলে গেল। নীরব অশ্রু তীরের মতো আঘাত করছে। আচ্ছা, পুরুষ মানুষ যে বাঁধ ভাঙা কান্না করতে পারে না, তাহলে তাদের কষ্টগুলো কিভাবে পিষ্ট করে? নাকি যন্ত্রণাগুলো নিংড়ে ফেলতে না পারার কষ্টে আরেকটু ধুকে ধুকে মরে? জয়নুল আবেদিন বড় ভাই ছোট ভাইকে এ ঘরে রাতের খাবার খেতে বলে দিলেন। কিছু আলাপ আলোচনার ব্যাপার আছে, সে অনুযায়ী খাবার পর্ব এগিয়ে আসতেই খাবার টেবিলে চেয়ার পেতে তিন ভাইকে বসে থাকতে দেখা গেল। আয়েশা সবার পাতে খাবার তুলে দিচ্ছে। নিহা, প্রেমা চুপচাপ খেয়ে যাচ্ছে। খরগোশের মতো কান কিন্তু খাড়া রেখেছে। আলোচনায় কি বলে? জয়নুল আবেদিন বড় ভাইকে নিহার শাশুড়ির সিদ্ধান্তের কথা জানালেন। নিহার জেঠা বেশ ভেবেচিন্তে উত্তর দিলেন, ভালোই তো প্রস্তাব, একবার সব কিছু বিবেচনা করে দেখ। আমাদের মেয়েটাকে তাদের বাড়িতে দিলাম, এখন তাদের ছেলে কী কারণে এমন একটা সিদ্ধান্ত নিয়ে দুনিয়া ছাড়ল সে ব্যাপারে আমরা কেউই অজ্ঞাত নই। হয়তো নিজেদের কোনো ভুলের অনুশোচনা থেকেই তারা বিয়ের প্রস্তাব রেখেছেন। তাছাড়া নিহাকে অন্য জায়গায় বিয়ে দিতে গেলেও তারা নাক ছিটকাবে। ধরলাম বিনা ভাতায় বিয়েটাও দিয়ে দিলাম, কিন্তু সেখানে যে সুখী হবে, তারা যে মেয়েটাকে কথা শোনাবে না, এটার তো কোনো নিশ্চয়তা নেই। তাই আমার মনে হয় ভেবে দেখা উচিত। নিহার ছোট চাচা নিহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, যে কয়টা দিন শ্বশুরবাড়িতে ছিলি, তোর প্রতি তাদের ব্যবহার কেমন ছিল? 4 মাস কিন্তু কম সময় নয়। তোর সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেছে? নিহা দুপাশে মাথা নেড়ে জানালো, আমার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেনি, আর না তাদের ব্যবহারে খারাপ মানুষ বলে মনে হয়েছে। নিহার উত্তর শুনে তিন ভাই একে অপরের চোখে তাকালো। জয়নুল আবেদিন আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি মতামত? আয়েশা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটার একটু সুখ দেখলেই আমি খুশি। সবার কথাবার্তায় প্রেমার মনে হলো বিয়েটা এগিয়ে যাবে। দুপরিবার থেকে গ্রিন সিগন্যাল। আধ খাওয়া ভাতের প্লেটে পানি ঢেলে উঠে পড়ল প্রেমা। জয়নুল আবেদিন জিজ্ঞেস করলেন, কি হয়েছে আম্মু? পুরো খাবারটা খেলি না যে? খাওয়া শেষ, আর ইচ্ছে করছে না বলে প্রেমা স্থান ত্যাগ করলো। গলা দিয়ে খাবার কিভাবে নামবে? এ মুহূর্তে এক বিচ্ছিরি অনুভূতি হচ্ছে, যার স্বাদ শুধুই তিক্ততায় ঘেরা। এখন থেকে বুঝি যন্ত্রণার দিনগুলো শুরু। তীব্র হাহাকার জর্জরিত করছে। চারিদিক গুমোট অন্ধকারে তলিয়ে যাচ্ছে। এই মুহূর্তে মনে ক্ষীণ আলোর প্রয়োজন, নইলে যে বাঁচা মুশকিল হয়ে যাবে। মুখে ওড়না গুজে চিৎকার করে বেরিয়ে আসা কান্নাগুলো থামানোর বৃথা চেষ্টায় মাঠে নেমেছে মেয়েটা। রকচটা স্বভাবটা যেন প্রকাশে বেরিয়ে আসে। এই মুহূর্তে নিহার প্রতি ভীষণ রাগ হলো। যতটা রাগ হলে কাউকে খুন করার ইচ্ছে মনে জাগে। চাপা ক্ষোভ ধাবিত হলো বোনের ওপর। ঘরবন্দি থেকে সম্বিত ফিরল প্রেমার। নিজের প্রতি ধিক্কার জানা কিছুই আসছে না। স্বার্থপরের মতো নিজের কথাটাই ভেবে চলেছে, নিহার তো কোনো দোষ নেই, প্রিয়জন তো সেও হারিয়েছে। তার উচিত ছিল একটিবার জিজ্ঞেস করার, আপু তুই ভালো আছিস? খাবার টেবিলে যখন বিয়ের বিষয়ে এগোনোর কথা হচ্ছিল, নিহার মতামত জানতে চাইলেন জয়নুল আবেদিন। বিষণ্ণ মনটা চেপে রেখে মেয়ে যাওয়া স্বরে অনুরোধ করল নিহা, বাবা আমি আপাতত কিছুদিন সময় চাই, নিজের দিকে তাকানোর সময়টা আমাকে দাও, আমি তোমাদের নিরাশ করব না। কথা সব সেখানেই থেমে গেল। নিহা নিজের মতো করে সময় কাটাচ্ছে। এদিকে প্রেমার বেপরোয়া ভাব দিন দিন বেড়েই চলেছে। স্বভাবে উগ্রতা, ভালো কথায়ও তেতে ওঠা, সব কিছুই সূক্ষ্ম চোখে খেয়াল করলেন জয়নুল আবেদিন। দাদি খেকে উঠে বললেন, বলেছিলাম নাম প্রেমা রাখিস না? নিশ্চয়ই নামের সাথে মিল রেখে প্রেম করে এখন দেবদাসী হয়ে ঘুরছে। কিছু বললেন না জয়নুল আবেদিন। আদরের দিন মেয়ে ওনার, বড় মেয়ে খুব একটা আসে না, স্বামী সংসার নিয়ে ব্যস্ত। জয়নুল আবেদিনও বেশি চাপ প্রয়োগ করেন না।
সন্তানরা সুখী থাকলেই বাবা মা সুখী। ভাগ্যের কি নির্মম পরিহাস। পেটের অনাগত বাচ্চাটা ফেলে নারী পরিষ্কার করে নিল শাহনাজ। দিনের পর দিন বাবা মায়ের মারের আর কথার আঘাত সহ্য করেছে মেয়েটা। নাহিদের সাথে তার কঠিন প্রেম ছিল, এমনই প্রেম যেখানে দুজনের মধ্যে কিছুই বাকি রইল না। দুজনের এক তুমুল ঝগড়ায় নাহিদ ক্ষোভের বশে নিয়ে বিয়ে করে নেয়। সেদিনই জানতে পারে শাহনাজের গর্ভে তারই অংশ। সাগরের মাঝখানে এসে আর পথ খুঁজে পেল না নাহিদ। নিজের জীবন বলে দিল। এত এত মার ধরেও শাহনাজ নাহিদের নাম ভাঙল না। এই চরম সত্যি কেউ জানে না। ভাগ্যবশত ভাইয়ের চিরকুট পেয়ে নাফিজ আর মা জানতে পারল। বাচ্চাটাকে নিঃশেষ করে নাহিদের মতো শাহনাজও পাড়ি জমালো পরপারে। একটিমাত্র পাপের ফলে 3টে প্রাণ নিঃশেষ হলো। বয়সটা 19 ছুঁই ছুঁই। উচ্চ মাধ্যমিকের ফলাফলের সময়টা ঘনিয়ে এসেছে। নিহার বিয়ের পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসে প্রেমা। সব কিছুতে হেলাফেলা চললেও পড়াশোনায় গাফিলতি করা প্রেমার স্বভাবে পড়ে না। ফলাফল প্রকাশ পাবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রেমার মাঝে প্রতিবারের মতো এবারও কোনো আগ্রহ উৎকণ্ঠা দেখা গেল না। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ পেল। প্রেমার ফলাফল ভালো হলো। প্রত্যাশা অনুযায়ী সে ফলাফল পেয়েছে। সবাই খুশি থাকলেও প্রেমার কোনো ভাবান্তর হলো না। কয়েকদিন যাবৎ মেয়ের ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠলেন আয়েশা। গতকালও চেলা কাট নিয়ে মারতে গেলেন। শেষে জয়নুল আবেদিনের ধমক খেয়ে থামলেন। বউ বাচ্চার গায়ে হাত তোলা ওনার একদমই পছন্দ নয়। মেয়ের আগের চেয়ে গুটিয়ে যাওয়ার স্বভাব লক্ষ্য করেই জয়নুল আবেদিন কর্মস্থলে সময় কমিয়ে মেয়েকে সময় দিচ্ছেন ইদানিং। প্রতিটা মেয়ের ক্ষেত্রেই জয়নুল আবেদিন যখন দেখতেন তার মেয়েরা একাকিত্বে নিঃসঙ্গতায় ভুগছে, তখনই কাজ ছেড়ে মেয়েদের সময় দেন। কুমিল্লা রোডে জয়নুল আবেদিনের 3টা বাস আছে। আজ প্রেমাকে এক প্রকার জোর করেই বাইরে নিয়ে গেলেন। পাশের এলাকা নাকি মেলা বসেছে, সেখানে নিয়ে গেলেন। প্রেমার মন ভালো হলো কিনা তিনি জানেন না, তবে প্রেমার চেহারায় বিষণ্ণ ভাবটা তখন ছিল না। সন্ধ্যার আগে মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন। নিহাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। ভালো সম্বন্ধ হাতছাড়া করা উচিত নয়। জয়নুল আবেদিন হুট করেই নিহার শাশুড়িকে খবর দিয়ে বসলেন বিয়ের ব্যবস্থা করতে। তিনিও ছেলে মেয়ে আর দেবরকে নিয়ে এসেই সেদিনে বিয়ে পড়িয়ে দিলেন নাফিজ আর নিহার। বিয়েতে সম্মতি দেওয়ার সময় নীরব অশ্রুতে কপাল ভিজিয়েছে নিহা। আর একটু সময় নিলেও বাবাকে তার আশানুরূপ উত্তর দিতেই হলো। সেই রাত নাফিজ এ বাড়িতেই থেকে গেল। প্রেমা ঘর ছেড়ে বের হলো না, মুখ লুকিয়ে কাঁদল। নির্ঘুম রাত্রি কাটিয়েই সকালে মায়ের হাতে হাত কাজ করার উদ্দেশ্যে বের হলো। নাস্তার টেবিলে প্রেমা নাফিজের মুখোমুখি হয়ে গেলেও চোখ নামিয়ে রাখল। ভাগ্যিস সে ভালোবাসা প্রকাশ ঘটায়নি, নইলে নাফিজের সামনে মুখ দেখানোর সাহস পেত না। মানুষটা তাকে বেহায়া ভাবত। নিহা নাফিজের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখছে। হুট করে এরকম একটা সম্পর্ক মেনে নেওয়া যায় না। প্রেমা সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলো নাফিজ নিহাকে পানি গ্লাস এটা ওটা এগিয়ে দিয়েছে। দায়িত্বজ্ঞানে ছেলেটা বেশ পটু। এক চাপা দীর্ঘশ্বাস ছাড়ল প্রেমা। বোনটা অন্তত সুখে থাক, কাউকে না পেয়েও সুখে হওয়া যায়। এই যে তার বোনের কত খেয়াল রাখছে নাফিজ, এতে নিজেকে খুশি খুশি লাগছে। চট্টগ্রাম থেকে বড় খালার ফোন এসেছে। মা দিব্যি হেসে খেলে কথা বলছেন, বাবা উপস্থিত আছেন। খালা কথা তোলেন, প্রেমা তো কিছুদিন আমার কাছে এসেই থাকতে পারে, একা একা সারাদিন কাটায়। জয়নুল আবেদিন সম্মতি দিয়ে প্রেমাকে বললেন, কিছুদিন থেকে আসো খালার কাছে, মন ফ্রেশ হবে। প্রেমার নাকচ করে দিল। খালার আরেকটি কথা শুনে কিছু পাওয়ার লোভ সামলাতে না পেরে বলে দিল, আচ্ছা আমি যাব। পরের দিনে জয়নুল আবেদিন মেয়েকে ট্রেনে উঠিয়ে দিলেন। কুমিল্লা থেকে ট্রেন ধরে চট্টগ্রামে এসে পৌঁছালো প্রেমা। তাকে অপেক্ষা করতে হলো না। ট্রেন থেকে নামতেই অভিক ভাইয়া মাথার গাট্টা মেরে বলল, কী রে ভূতি, এদিক ওদিক কী খুঁজিস? চল চল বাইকে চেপে বস। ট্রেন জার্নিতে ক্লান্ত হয়ে প্রেমা কথা বাড়ালো না। অভিকের বাইকে চেপে বসল। অভিক ওর হাত থেকে ব্যাগ নিয়ে বলল, তোর এই জামা কাপড়ের গাটটি আমার বাইকে নিলেও বাইকের মানসম্মান যাবে। কোথায় রাখি এটা? পেছনে রাখি। কী রে, তুই দেখি আগের চেয়ে পাটখাটি হয়ে গিয়েছিস। তোদের গোদামের চাল কি শেষ হয়ে আসছে? এই জন্যই বুঝিয়ে খেয়ে দিয়ে শরীর বানাতে আমাদের বাড়িতে আসলি। প্রেমা বেজায় বিরক্ত হলো অভিকের ঘ্যানোর ঘ্যানোর শুনে। তাড়াতাড়ি বাইক স্টার্ট দাও তো, আমার ঘুম পাচ্ছে। অভিক আর রসিকতা করল না। বাইক থেকে পড়লে বিপদ আছে। বাড়ি পৌঁছে গেল। রাত হয়ে যাওয়ার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল প্রেমা। কলপার থেকে মুখ ধুয়ে খালার পাশে এসে বসল প্রেমা। 2 দিন যাবৎ গ্যাস লাইন বন্ধ, তাই টিনসের বিল্ডিংয়ের পাশে উন্মুক্ত অংশে মাটির চুলা তুলে সেখানে রান্না করা হচ্ছে। পাশাপাশি খালার যাও চুলা বানিয়েছেন। সকালের নাস্তা এখানেই তৈরি করছেন। খালার ভাসুরের বড় ছেলের বউ শিমু পাশের চুলায় রুটি সেকছে। সে উদাস হয়ে বিরস মুখে পেটে হাত দিল।
প্রেমার দিকে তাকিয়ে মনমরা হয়ে বলল, তোমারও দেখি পেট ছোট। জানো, আমার সাথে যাদের বিয়ে হয়েছে সবার পেট ফুলে বড় হয়ে গেছে, কিন্তু আমার পেট এখনো দেখি শুকিয়েই আছে। প্রেমা ভ্যাবাচাকে খেয়ে গেল। খালা প্রেমাকে চোখের ইশারায় বোঝালেন বউটার মাথায় একটু সমস্যা আছে। প্রথম বউ থাকাকালীন প্রেমা চট্টগ্রামে এসেছিল। সে চলে যাওয়ার পর নাকি খালার ভাসুরের বড় ছেলে আবার বিয়ে করে। ছেলেটারও মাথায় হালকা সমস্যা। জম্পেশ মিলে যাচ্ছে। এদের সবার মাথার তার ছিঁড়া। পশ্চিম আকাশে মেঘমেদুরের খেলা। ঝড়ো হাওয়ায় গাছের ডালপালা তুমুল বেগে দুলছে। বাতাসের ঝাপটানিতে বারবার আগুন নিভে যাচ্ছে। খালা প্রেমাকে পাঠালেন ঘরে, যাতো অভিককে ঘুম থেকে ডেকে তোল। পশ্চিম দিকটা একটা টিন দিয়ে বেড়া দিলে আর বাতাসে আগুন নিভে যাবে না। প্রেমা সোজা অভিকের ঘরে ঢুকল। দরজা খোলাই ছিল। অভিকের সাথে তার একটা ফুফাতো ভাই ঘুমিয়েছে। দুজনের অবস্থা দেখে প্রেমার চোখ কপালে উঠে গেল। ডোম ফাটা হাসি হাসছে। ঠোঁট চেপে এক দৌড়ে নিজের ঘরে গেল। ফোন হাতে নিয়ে এসে ফটাফট 3-4টা ছবি তুলে নিল। এরপর অভিককে ডেকে তুলল। ঘুম ভাঙতেই আতকে ওঠে অভিক। হাই হাই, শেষ। ইজ্জত একেবারে শেষ হয়ে গেল। ফুপাতো ভাইয়ের লুঙ্গির ভেতরে 2 পা ঢুকিয়ে আরামসে ঘুমাচ্ছে। ভাগ্যিস হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট ছিল। পাশে শুয়ে থাকা ফুপাতো ভাইকে ধাক্কা দিয়ে তুলে দিল। লজ্জায় ক্ষোভে জুবুথুবু হয়ে থমকে উঠল। ছেলেটা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঘুম থেকে ওঠায় মাথা মোটো কিছুই বুঝল না। প্রেমা ঘর কাঁপিয়ে হাসল। পরক্ষণে অনুভব করল কতদিন পর সে এমন মন খোলা হাসি হাসল। যে কারণে অভিককে ডাকতে এসেছিল সেই কারণ বলেই ঘর থেকে বের হলো। ঘরের সামনে সিমেন্ট দিয়ে পাকা করে বসার ব্যবস্থা করা আছে। সেখানে বসল প্রেমা। অভিক আগে মায়ের নির্দিষ্ট কাজ সেরে মুখ ধুয়ে আসলো। সবাই মিলে সকালে নাস্তা করলো। কলেজ আছে অভিকের। সদাইপাতি কিছু লাগবে কিনা মাকে জিজ্ঞেস করেই তৈরি হতে গেল। এসব বাজার করা, রান্না করার একটু আধটু অভ্যাস আছে অভিকের। মা যখন অসুস্থ থাকে তখন সে রান্না করে ফেলে। তাদের তো আর বোন নেই, তাই বোনের কাজ তারাই করে। সকালের নাস্তা শেষে প্রেমা আশেপাশে হেঁটে হেঁটে দেখছে খালা দুপুরের রান্নার জোগাড় করছে। আজ তার বড় ছেলে বাড়ি ফিরবে। দিনরাত গাধার খাটুনি খাটতে হয়। বছরে 2বারও ঠিক করে মায়ের রান্নার স্বাদ নিতে পারে না। এই ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন মইফুল। অন্তিক ভাইয়া আসবে শুনেই কুমিল্লা থেকে ছুটে আসলো প্রেমা। অভিক তৈরি হয়ে বাড়ি থেকে বের হলো। সামনে দিয়ে একজন আইসক্রিমওয়ালা যাচ্ছে। অভিক 5 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনল। বাড়ির সামনে রাস্তায় প্রেমাকে দেখে আরও একটা কিনে তার হাতে দিল। কোথা থেকে অভিকের জেঠাতো ভাইয়ের বউ শিমু দৌড়ে আসলো। দেবর ভাই, আমাকে একটা আইসক্রিম কিনে দাও। অভিক আইসক্রিম মুখে থেকে বের করে বলল, টাকা আছে? আমি মাগনা তোমাকে আইসক্রিম কিনে দিতে পারবো না। শিমুর ফর্সা মুখে আধার নামলো। গাল ফুলিয়ে বলল, আমার জামাইকে বললে আমাকে একটা না 5টা কিনে দিত। অভিক ব্যঙ্গ করে বলল, আইসক্রিমওয়ালাকে জামাই বলো, দেখবে আইসক্রিম দিয়ে দেবে। আইসক্রিম বিক্রেতা লোকটি চলে যাচ্ছে। শিমু ভাবি সত্যি সত্যি আইসক্রিমওয়ালার পেছনে ছুটল। এদিকে আর তার লম্বা আঁচল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। গলার স্বর বড় করে বলছে, আইসক্রিমওয়ালা দাঁড়ান, আপনাকে জামাই বলছি, আমাকে একটা আইসক্রিম দিয়ে যান। প্রেমা চরম আশ্চর্য হলো। ভেবেছি ওনার মাথায় সমস্যা আছে, কিন্তু এত দেখছি পুরোই পাগল। অভিক কিটমিটিয়ে হেসে উঠল। সামনে গিয়ে আরেকটা আইসক্রিম শিমু ভাবির হাতে দিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। খালার বাড়ি যদি চট্টগ্রাম না হয়ে পাবনা হতো, কেউ জিজ্ঞেস করলে অকপটে বলে দিতে পারত ওরা পাবনার পাগল। অতি সত্বর চিকিৎসা করা হবে। প্রেমা শিমু দুজনেই বাড়ির ভেতর ঢুকে পড়ল। অনেকক্ষণ বসে থেকে রান্না করায় কোমর ব্যথায় টনটন করছে। খালা বসা থেকে উঠে দাঁড়ালেন। আচমকা ভয় পেয়ে মৃদু আর্তনাদ করে উঠলেন। পিছন থেকে জড়িয়ে কেউ ওনাকে ওপরে তুলে রেখেছে। তার গায়ের ঘ্রাণ আর কিটমিটিয়ে হাসির শব্দে বুঝে গেলেন তার সোনার টুকরো বাড়ি ফিরেছে। বাড়ির ভেতর প্রবেশ করেই উঠোনে মাকে আবিষ্কার করলো অন্তিক। হাতের ব্যাগ মাটিতে রেখেই ইউনিফর্ম গায়ে নিয়েই মাকে পিছন থেকে কোলে তুলে নিল। মাকে কোল থেকে নামাতেই হাউমাউ করে কেঁদে উঠলেন মইফুল। অন্তিকের পুরো মুখ জুড়ে অসংখ্য চুমু খেলেন। ছেলে এমন চাকরি করে যেখানে জানের মায়া করতে নেই। সবসময় বুকে পাথর বেঁধে চলতে হয়। যে কোনো সময় প্রস্তুত থাকতে হয় মৃত্যুর খবর শোনার জন্য। অন্তিক হেসে উঠে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রেমা দূরে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করল। সেনাবাহিনীর পোশাক গায়ে চাপিয়ে উঁচা লম্বা একজন যুবক দাঁড়িয়ে আছে। অধরকোণে সুগভীর হাসির খেল। ঠোঁটের সাথে সাথে চোখ জোড়াও হেসে উঠছে। এগিয়ে গেল প্রেমা। ওকে দেখে অন্তিক মিষ্টি করে হাসল। কিরে বুড়ি, কেমন আছিস? হেসে মাথা দোলালো প্রেমা। আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? অন্তিকের ঠোঁট থেকে যেন হাসি সরছেই না।
মুক্ত ঝাড়ানো হাসি মুখ নিয়েই বলল, এতগুলো মাস পর পরিবারকে কাছে পেলে ভালো না থেকে উপায় আছে? তুই দেখছি দিন দিন লম্বা আর শুটকি হয়ে যাচ্ছিস। ঠোঁটের হাসি মিলিয়ে গেল প্রেমার। এরা দুই ভাই সবসময় ওকে পচাতে প্রস্তুত থাকে। মুখ ঘুরিয়ে থমথমে গলায় বলল, ধুরু, তোমাদের খালি একই ঘ্যান ঘ্যান। শব্দ করে হাসল অন্তিক। মায়ের তাড়া খেয়ে ঘরে ফিরে পোশাক বদলে নিল। লম্বা একটা ঘুম দিল। দুপুর নাগাদ বাবার অভিককে বাড়িতে দেখা গেল। বাবা অন্তিমকে দেখে গদগদ করে জড়িয়ে ধরলেন। চোখের কোণে পানি চিকচিক করছে। তিনি খুবই নরম মনের মানুষ। ভাইয়ের সাথেও কুশল বিনিময় করে খেতে বসল অন্তিক। খাওয়া পাতে রেখে অভিক প্রেমাকে পচানো শুরু করলো। ভূতি, তোকে কত করে বললাম চালের গোদামের নাম বল, আমি একটু মোটা হই, বললি না। দেখ, আমার অভিশাপে তুই এখন দিন দিন পাটকাঠি হয়ে যাচ্ছিস। প্রেমা বিরক্ত হয়ে বলল, ভাইয়া ভূতি বলো কেন? অভিক টিটকিরি মেরে বলল, ছোটবেলায় যা আটার বস্তা ছিলি, তোর গাল তো মাংসের ভারে ভোতা ভোতা দেখাতো। ইচ্ছে করতো চটাস টটাস করে থাপ্পড় মারি। তখন তোকে দেখে ভূতি ছাড়া মাথায় আর কিছুই আসতো না। আচ্ছা, এখন এত চিকন হলি কেমনে? গোদামের চাল কি শেষ? অভিক ভাবল প্রেমা রাগ হবে, কিন্তু প্রেমা রাগ হলো না, মোটেও রাগ হলো না। রাগের পরিবর্তে প্রেমার চেহারায় দেখা গেল এক পৈশাচিক হাসি। মুঠোফোন বাড়িয়ে ধরল অভিকের সামনে। নিজের সকালবেলা কাণ্ডকীর্তি ফোনে ক্যাপচার দেখে থমকে গেল অভিক। পাশে তাকিয়ে দেখল বাবা খেয়ে উঠে গেছে। অন্তিক কৌতূহলের সহিত বলল, দেখি কি নিয়ে তোরা দুজন ফুসুর ফাসুর করছিস? প্রেমা চট করে অন্তিকের দিকে ফোন ঘুরিয়ে ধরল। অভিকের লুঙ্গির ভেতর তার ফুপাতো ভাইকে দেখে ঘর কাঁপিয়ে হাসল অন্তিক। টিটকারি করে ছোট ভাইকে বলল, শেষে কিনা ছেলে হয়ে ছেলের সাথে এরকম একটা কাজ করলি, ছি। অভিক কাচুমাচু করে মুখ করে দাঁতে দাঁত চেপে প্রেমাকে বলল, তুই আসলে একটা খাইস্টা মহিলা। প্রেমা বুদ্ধিমানের মতো নিপুণভাবে হাসল। রক্তিম আভা ছড়ানো আকাশ। দিনের শেষ ভাগে এসে রাত্রিকে আপন করে নেওয়ার আয়োজন। ভোরে ওঠা পূর্বের সূর্য পশ্চিমে হেলে পড়ল। রোদের মৃদু আঁচ গাছের কচি পাতায় পড়তেই ঝলমলে উঠে চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতীক হয়ে ধরা দিল। ফ্যানের হাতায় ধাক্কা লেগে ছোট একটা চড়ুই পাখি পায়ের উপর আশ্রে পড়ল। অন্তিক ছানাটি বিশাল হাতের তালুতে নিয়ে দেখল পাখিটির পায়ে ব্যথা পেয়েছে। আফসোসে সুরে চড়ুই পাখির পায়ে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে অন্তিক। দরজার কাছে অনেকক্ষণ ধরে পায়চারি করছে প্রেমা। যে কথাটি বলতে এসেছে, কিন্তু সাহস করে উঠতে পারছে না। অন্তিক ভাইয়া কি তার কথা শুনবে? দাঁত দিয়ে নখ কেটে অবশেষে ঢুকে পড়ল অন্তিকের ঘরে। কারো উপস্থিতি টের পেয়ে পিছু তাকালো অন্তিক। প্রেমাকে দেখে একগাল হেসে বলল, কী রে, কিছু বলবি? প্রেমা আমতামতা করে বলল, হ্যাঁ কিছু বলার আছে। এত বাহানা না করে যা বলতে এসেছিস বলে ফেল। প্রেমা ঠাস করে বলে দিল, আমি আর্মিতে জয়েন করতে চাই। অন্তিকের হাতে থাকা চোরটি এতক্ষণে পড়ে যেত। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বিস্ফোরিত নেত্রে তাকালো অন্তিক। পরক্ষণে ব্যঙ্গ করে বলল, কি বললি, আবার বলতো। প্রেমা করুণ চোখে তাকিয়ে বলল, আমি মজা করছি না ভাইয়া, আমি সিরিয়াস। অন্তিক নিজেকে স্বাভাবিক করে বলল, ভালো কথা, কিন্তু এ কথা আমাকে বলছিস কেন? প্রেমা বিষণ্ণ কণ্ঠে বলল, তুমি মাকে বোঝাবে। আর্মিতে জয়েন হওয়ার কথা শুনলেই মা হার্ট ফেল করবে। মা মনে করে আর্মি ট্রেনিংয়ে দু একটা লাঠির বাড়ি খেয়ে আমি মরে যাব। অন্তিক এবার সিরিয়াস হলো, তুই পারবি? দেখ, আর্মিতে যোগ দিলে জীবনের মায়া ত্যাগ করতে হবে, দেশের জন্য নিঃস্বার্থ হতে হবে। খালার ধারণা ঠিকই, একটা লাঠির আঘাতেই তুই ভেউ ভেউ করে কেঁদে উঠবে। প্রেমা বিরক্ত হয়ে বলল, দেখো আমি এত কিছু বুঝি না, আমি আর্মিতে জয়েন করব, আর তুমি মাকে বোঝাবে যে তুমি ওখানে আছো, সুতরাং আমাকে নিয়ে যেতে কোনো চিন্তা না করে। অন্তিক ভ্রু নাচিয়ে বলল, আমার লাভ, কী চাও তুমি? প্রেমা প্রশ্ন করতেই উচ্চানো ভ্রু কুঁচকে ফেলল অন্তিক। ঘুষ দিতে চাইছিস? হতবিহবল চাহনি নিক্ষেপ করে প্রেমা বলল, আশ্চর্য, তুমি নিজেই তো লাভ লোকসান খুঁজলে। সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল অন্তিক। পরক্ষণে বলল, তুই শিওর তো আর্মিতে যোগ দিবি? 100 বার শিওর। প্রেমার উত্তরে অন্তিক ভেবে বলল, আচ্ছা তুই আরও কিছুদিন এখানে থাক, আমার ছুটি মাত্র কয়েকদিন। যাওয়ার আগে কুমিল্লা গিয়ে খালার সাথে কথা বলে আসব। প্রেমা খুশিতে গদগদ কণ্ঠে বলল, তোমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনছি। অন্তিক নাক ছিটকে বলল, দেখিস তোর নাকের পানি যেন কফিতে না পড়ে। রাগ হলো প্রেমার, কিন্তু কফি বানানো হলো না। রাগ করে অন্তিকের ঘর ছাড়তেই অভিকের মুখোমুখি হলো। ভূতি, চল তোকে একটা জায়গায় নিয়ে যাব। প্রেমা ভালো করে জানে অভিকও তাকে পচানোর প্ল্যান নিয়ে এসেছে, তাই দুবদাব ঘরে গিয়ে শুয়ে পড়ল। ছোটবেলায় সবারই নাক দিয়ে পানি গড়ায়, তাই বলে সেই খোঁটা সারা জীবন শুনতে হবে নাকি? রান্নাঘরের ভ্যাপসা গরমে ঘাম ছুঁয়ে পড়ছে নিহার শরীর বেয়ে। সুতির শাড়ির আঁচল দিয়ে কপাল, গলার ঘাম মুছে নিল।
বাড়িতে আজ মেহমান আসছে। নাফিজ একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করে, সেখান থেকেই তার সহকর্মীরা আসছে নাফিজের বউ দেখতে। বিয়েতে তো কাউকে নিমন্ত্রণ করা হয়নি, তাই এখন খাওয়া হবে, বউ দেখাও হবে। নিহার শাশুড়ির শরীরটা আজ বিশেষ ভালো নেই। বড়সড় রান্নাগুলো নিজ হাতে চড়িয়ে দিয়ে সব দায়িত্ব নিহার কাঁধে গিয়ে দিলেন। সাথে সাহায্য করার জন্য সোফিয়া আছে, তিনি বিশ্রাম নিচ্ছেন। মায়ের শরীর খারাপ ব্যাপারটা নাফিজের কানেও পৌঁছে গেছে, তাই রান্নাঘরে উকি দিয়ে একবার জিজ্ঞেস করে গেল কোনো সাহায্য লাগবে কিনা। নিহা মৃদুস্বরে উত্তর দিল, পারবো আমি। সাথে সোফিয়াকে দেখে আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করলো না নাফিজ। মেহমান চলে এসেছে, নাফিজ তাদের আপ্যায়ন করে যাচ্ছে। নিহা ফল কেটে নাস্তা রেডি করে দিল। নাফিজ সব টেবিলে নিয়ে রাখছে। সবাই যখন ভাবি দেখতে চাইল, নাফিজ রান্নাঘরে এসে এক পলক তাকালো নিহার দিকে। চল ঘেমে নিয়ে একাকার, এলোমেলো চুলের খোপা ঢিলে হয়ে ঘাড়ে এসে থেমেছে। আগুনের কাছে থাকায় হলুদ ফর্সা গালে আরক্তিম আবার দেখা মিল। নিহা মাথায় কাপড় দিয়ে সামনে যাওয়া ধরতে নাফিজ থামিয়ে দিল, আপনি বরং একেবারে ফ্রেশ হয়ে আসুন। রান্নাঘর থেকে বের হয়েছেন, ফ্রেশ হলে আপনারও ভালো লাগবে। নিহা খানিকটা কষ্ট পেল, ভাবল রান্নাঘরে থেকে নিশ্চয় তাকে কুৎসিত দেখাচ্ছে, তাই নাফিজ তাকে সবার সামনে যেতে দিচ্ছে না। চুপটি করে ঘরে চলে গেল। অথচ নাফিজ এমন ভাবনা থেকে কিছুই বলেনি। নিহা একেবারে গোসল ছেড়ে পরিপাটি হয়ে আসলো। বেশিরভাগই পুরুষ এখানে। নিহা হাসি মুখে সবার সাথে আলাপচারিতা শেষ করে দুপুরের খাবার দেওয়ার জন্য সব রান্নাঘর থেকে নিয়ে আসে। নাফিজ কলিগদের সাথে হেসে হেসে কথা বলছে। একজন বলে উঠল, ভাই ভাবি তো সেই এখান পাইছেন। এই জন্যই তো বলি আমাদের 1 নাম্বার নাফিজ ভাই 2 নাম্বার ভাবি নিয়ে টানাটানি করে কেন। নাফিজের হাস্যমুখর চেহারায় আধার নামল, ক্রমশ চল শক্ত হয়ে আসলো। লোকটি আবারও বলল, ভাবির ওপরে রূপ দেখেই কি পাগল হয়েছেন, নাকি 4 মাসে আরও অনেক কিছুই দেখেছেন। নিহার পা জোড়া থেমে গেল। ছি, নিজের সম্পর্কে আর কি শুনতে হবে। সম্পর্কটাতে তাকে কতটা নিচে নামিয়ে দিচ্ছে। নাফিজ উচ্চবাক্য করতেই নিহাকে চোখে পড়ল। মেয়েটা নিজের সম্বন্ধে এসব আজে বাজে কথা শুনলে কষ্ট পাবে, তাই আপাতত অফ গেল নাফিজ। নাফিজের সাথে চোখাচোখি হতেই খাবারের বাটি রেখে রান্নাঘরে ঢুকলো নিহা। সুফিয়াকে বলল, তোমার ভাইয়াকে সাহায্য করো, আমার শরীর খারাপ লাগছে। ঘরে চলে গেল নিহা। এখন তার ঘরটা পরিবর্তন হয়েছে। আগে থাকতো নাহিদের ঘরে, আর এখন নাফিজের ঘরে। খাটে বসে চোখ বন্ধ করে নিল। ভেতরে এক সুপ্ত কষ্ট অনুভব হচ্ছে। ভালোবাসা শুরু হওয়ার পূর্বেই তৈরি হলো এক সূক্ষ্ম অভিমান। লোকটির সামনে তাকে নিয়ে বাজে কথা বলল, অথচ লোকটি নির্বিকার। চোখ ফেটে গড়িয়ে পড়ল 1 ফোঁটা জল। ও তো তুচ্ছ একটা মানুষ। দয়া করে দায়বদ্ধতা থেকেই তাকে বাড়িতে স্থান দিয়েছে। এত আশা করা বোকামো ছাড়া আর কিছুই নয়। লম্বা চুলের খোপা খুলে বালিশে চুল ছড়িয়ে শুয়ে পড়ল নিহা। যদি ঘুমিয়ে যেতে পারত, শান্তির ঘুম, আহা কতই না ভালো হতো। সবার উপর থেকে বোঝা নেমে যেত। অভিমানগুলো আরেকটু পাকাপোক্ত হলো। নিহাকে না দেখে নাফিজ সুফিয়াকে ওর কথা জিজ্ঞেস করলো। সুফিয়া জানালো ভাবির নাকি শরীর খারাপ, তাই ঘরে চলে গিয়েছে। নাফিস আর ঘাটালো না। মেহমান বিদায় দেওয়ার মুহূর্তে ঘর থেকে বের হয়ে নাফিস সেই লোকটিকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে হেসে বলল, বাহার ভাই, সবসময় নিজ মর্জি মতো অন্যের চরিত্র বিচার করবে না। বাহার লোকটি দাঁত বের করে হেসে বলল, আরে ভাই মজা করলাম, ভাবিদের নিয়ে একটু একটু মজা সবাই করে। নাফিজের চল কঠিন হয়ে আসলো। উচ্চ কণ্ঠে বলে উঠল, না, ভাবিদের নিয়ে মজা করার অধিকার আপনার নেই। আমার স্ত্রীকে নিয়ে মজা করার অধিকার আপনাকে আমি দিইনি। বাহার ভরকে গেল, তবু নিজের দাপট দেখাতে ঘাড় বাঁকা করে জবাব দিল, ভাবটা এমন যে আর কারো বউ নেই, পেয়েছেন তো 2 নাম্বার জিনিস, আবার এতটা তেজ দেখাচ্ছেন। নাফিজ এতক্ষণ যথেষ্ট শান্ত থাকার চেষ্টা করেছে, আর পারল না। ঝাঁপিয়ে পড়ল বাহার লোকটির ওপর। নাকে মুখে কয়েকটা ঘা লাগিয়ে দিল। অন্যান্য কলিগরা অবস্থা বেগতি দেখে দুজনকে ছাড়িয়ে দুদিকে দাঁড় করালো। দুজনকে সুন্দরভাবে বুঝিয়ে সবাই মিলে চলল নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। এই বস্তুকে আরেকটু আগে দিলে হয়তো এতটা ঝামেলা হতো না। নাফিস প্রথমেই নিজের ঘরে গেল না, বসার ঘরে বসে থেকে আগে নিজেকে শান্ত করল। নিজেকে ধাতস্থ করে ঘরে ফিরল। পায়ের শব্দ পেয়ে ক্রন্দনরত নিহা চোখ বুজে ফেলল। নাফিজ নিহার দিকে তাকিয়ে থেকে উপলব্ধি করল নিহা ঘুমিয়ে নেই। তার চোখের কোণে পানি জমে আছে। খানিক বাদে বাদে শরীর মৃদু কেঁপে উঠছে। তাহলে কি নিহা নিজের ব্যাপারে কথা বলাগুলো শুনে ফেলেছে? নাফিজের ভেতর তার তীব্র অপরাধবোধে বিষিয়ে গেল। তারও তো কোনো দোষ নেই। দুপুরের পর অন্তিক একবার মোড়ের দোকানে গিয়ে বসল। সাথে তার জেঠাতো পায় বাদশা উপস্থিত। রংচায় চমক দিতে দিতেই একে অপরের সাথে কথা বলছে। বাদশা অতি দুঃখের সাথে জানালো, অন্তিক ভাই তো এতিম হয়ে গেছি।
অন্তিক অবাহর ভান করে বলল, কি বলো ভাই? জ্যাঠা জেঠি তো বেশি আছে। বাদশা কণ্ঠে আরেকটু দুঃখ ঢেলে দিয়ে বলল, তোর মর্জিনা ভাবি তো আমাকে ছেড়ে চলে গেছে। আর যাওয়ার দুঃখে আমাদের যে ক্ষেত আছে না, সেখানে বড় বড় 3টা গরু খাইয়েছি। অন্তিক ঠোঁট চেপে হেসে বলল, দাওয়াত দিলেন না ভাই? আপন চাচা তো ভাই হই আপনার। বাদশা বলল, না না ভাই, মিলাদে কেউ আসেনি। মর্জিনা একা একাই 3টা গরু খেয়েছে। বাদশার কথা শুনে চা দোকানেও খিটখিটিয়ে হেসে উঠলেন। অন্তিককে উদ্দেশ্য করে বললেন, এবারের বউটা নাকি ওর মতোই আতপাগল। অন্তিক দুজনের চায়ের বিল মিটিয়ে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। প্রেমা, অভিক ও আরও 2জন চাচাতো বোনসহ ওরা কোথাও যাচ্ছে মনে হচ্ছে। অন্তিক সাথে যোগ হলো, কোথায় যাচ্ছিস দল বেঁধে? অভিক জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ক্ষেতগুলোতে পানি জমেছে, মাছ ধরবো নৌকা দিয়ে, তুমি যাবে নাকি? যাওয়া যায়, চল। 5জন মিলে ছোট্ট একটা নৌকায় উঠল। নৌকা কিছু দূর যেতেই অভিক জাল ফেলল। খুব একটা মাছ উঠল না। এরপর অন্তিক জাল ফেলল। সবার শেষে প্রেমা জাল ফেলতে গিয়ে জালসহ পানিতেই পড়ে গেল। অন্তিক নৌকা কিছু দূর নিয়ে গেল। প্রেমা চেঁচিয়ে বলল, আমাকে তোলো। অভিক খিলখিলিয়ে হাসল। খাইস্টা মহিলাদের এই অবস্থাই হয়। সাথে অন্তিক যোগ দিল, তুই যে চাকরিতে যোগ দিতে যাচ্ছিস সেখানে সাঁতার জানা খুবই জরুরি, নয়তো প্রথমেই বাদ পড়বি। তুই বরং সাঁতার কাটা শিখে নে। প্রেমা আতঙ্কিত চোখে চারপাশে তাকিয়ে বলল, আমি সাঁতার জানি, প্লিজ, এই পানিতে যোগ আছে, আমাকে তোলো। অন্তিক দেরি করল না, নৌকা ঘুরিয়ে নিল। অভিক হাত টেনে উঠিয়ে নিল প্রেমাকে। নৌকার শেষ মাথায় পাটাতনে পা গটিয়ে মুখ ফুলিয়ে বসে রইল প্রেমা। যদি সত্যি সত্যি যোগে ধরত। অভিক নৌকা চালাচ্ছে। অন্তিক প্রেমার পাশে এসে বসল। মাথায় হাত রেখে নরম গলায় বলল, রাগ করেছিস? প্রেমা মুখ ঘুরিয়ে নিল। অন্তিক অভিকে উদ্দেশ্য করে বলল, অভিক, কেউ রাগ করলে কী করা উচিত? অভিক বাঁকা হেসে উত্তর দিল, তাকে আবারও পানিতে চোবানো উচিত। মাছের বালতি প্রেমার সামনেই ছিল। একটা মাছ নিয়ে অভিকের মাথায় ছুঁড়ে মারল। অন্তিক হুহা করে হেসে উঠল। এবার পুরো বালতির মাছই পানিতে ফেলে দিল প্রেমা। সবাই ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। নিহার মন ভালো করতে বিকেলে নাফিজ বলল, তৈরি হয়ে নিন, আমরা বের হব। নিহা শক্ত কণ্ঠে বলল, ভালো লাগছে না, আমি যাব না। নাফিজ দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা গলায় বলল, সুফিয়াও সাথে যাচ্ছে, ওনাকে ঘুরতে যেতে ইচ্ছে করছে। আর আপনিও না গেলেও যাবে না। নিহার কথা বাড়ালো না, তৈরি হতে চলে গেল। মিথ্যে কাজে লেগেছে ভেবেই প্রশান্তির শ্বাস ফেল নাফিজ। এরপর ছুটল সুফিয়ার ঘরে। সুফিয়াকে যাওয়ার কথা বলতেই সে যাবে না বলে দিল। ভাই ভাবিকে স্পেস দেওয়া দরকার। নাফিজ বলল, তুই না গেলে তোর ভাবি যাবে না। সুফিয়াও রাজি হলো। এক মিথ্যা দিয়ে দুজনকেই পটিয়ে নিল। বাড়ি থেকে অনেক দূরে নতুন একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে ঘোরাঘুরি, খাওয়ার ব্যবস্থা সবই আছে। মূলত পার্ক বলা চলে। সেখানে নিয়ে গেল সুফিয়া আর নিহাকে। সব কিছু ঘুরে ঘুরে দেখে সুফিয়া বায়না ধরল বোটে উঠবে, যেগুলো ওপরে ইঞ্জিন দিয়ে চালানো হয়। নৌকার এক অংশ উপরে তো অপর অংশটি মাটি ছুঁই ছুঁই। 3টে টিকিট কেটে নাফিজ উঠে পড়ল। সে মাঝখানে বসেছে, সুফিয়া নিহা দুপাশে। নৌকা চালনা শুরু হওয়ার পরই যারা ভয় পায় তারা চোখ বন্ধ করে চিৎকার শুরু করলো। সুফিয়াও চোখ বন্ধ করে শক্ত করে সামনের রড ধরে রেখেছে। নিহা দুপুরের জঘন্য কথাগুলো ভাবছে। চোখ বুজে নিল ঠিকই, কিন্তু রড ছেড়ে দিল। যারা যে মাথায় বসেছে সে মাথা উপরে উঠে যেতেই পড়ে যাওয়া ধরল নিহা। নাফিজ এক হাতে রড ধরে অপর হাতে নিহাকে চেপে ধরল নিজের সাথে। তড়াক করে উঠল নিহা, এক্ষুনি কি হয়ে যেত। সামনে ব্যালেন্স রাখার জন্য রড ধরে নিল। নাফিজ ওকে ছেড়ে সোজা হয়ে বসল। ওর ভিতরে ধ্রিম ধ্রিম হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। এক্ষুনি মেয়েটা পড়ে যেত। আর বেশি ঘোরাঘুরি করল না। সন্ধ্যার পরে খেয়ে বাসায় ফিরল 3জন। নিহার অবস্থায় তেমন একটা পরিবর্তন হলো না। সারা রাত্রি নিদ্রায় কাটিয়ে দর্শন দিল সূর্য। মিটিমিটি চোখে তাকিয়ে তাপ ছড়াচ্ছে সর্বত্র। মইফুলের শরীরটা ভারী হয়ে আসে, তাই সকালে ব্যায়াম করার উদ্দেশ্যে বের হলেন। রাস্তায় আরও অনেকেই আছে যাদের ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আছে, ব্যায়াম করতে বের হয়। 7টা বেজে গেল, অথচ অন্তিকের বাবা তার স্ত্রী মইফুলকে খুঁজে পাচ্ছে না। হাঁটতে হাঁটতে কিছু মহিলাকে জিজ্ঞেস করলো, ভাবি, আমার স্বর্ণের কুমড়াকে দেখেছেন? মহিলাগুলো মুখ টিপে হাসছেন। পেছনে মইফুল ছিলেন। অন্তিকের বাবা খেয়াল করেনি। একজন মহিলার ইশারায় পেছন ঘুরতে দেখতে পেল তার স্বর্ণের কুমড়ার চোখ জোলা টলটলে। অভিমানে নাকের পাটা ফুলে উঠেছে। টুপ করে অশ্রু বর্ষণ হবে। মইফুল হাঁটা ধরলেন বাড়ির উদ্দেশ্যে। পেছন পেছন তার স্বামীও আসছে। মইফুল মনে করেন তার স্বামী সর্বদা তাকে নিয়ে ঠাট্টা করার পরিকল্পনা এঁটে থাকেন। মোটা বলে তাকে স্বর্ণের কুমড়া উপাধি দিলেন। মইফুল বাড়ি ফিরে আসলেন। ঘরে বিদ্যুৎ নেই, চারপাশে গোমট অন্ধকার। একটা চার্জার লাইট হাতে ধুরু ধুরু বুক নিয়ে রান্নাঘরে ঢুকলো নিহা।
মনে হচ্ছে পেছন থেকে চারপাশ থেকে কেউ ওকে খপ করে ধরে নিয়ে যাবে। ভয়ে ভয়ে চুলায় খাবার বসালো গরম করার উদ্দেশ্যে। সোফিয়ার পরীক্ষা শুরু হয়েছে, সে পড়া নিয়ে ব্যস্ত। নিহার শাশুড়ি এশার সালাত আদায় করে তসবি নিয়ে বসেছেন আর ওঠেননি। নাফিজ অফিস থেকে ফিরে বিশ্রাম নিচ্ছে। কাল সন্ধ্যা 7টার পর পাশের বাসার একটা মেয়ে আত্মহত্যা করেছে। সকাল নাগাদ আরেকটা বাসার ছোট্ট একটি মেয়ে পানিতে পড়ে মারা গিয়েছে। সেই থেকে ভয় আছে নিহা। সে কোথাও শুনেছে আজরাইল যদি পরপর দুটো প্রাণ নেয় তাহলে ধরে নিতে হবে সে আরও একটি প্রাণ নেবে। এক ভয়ঙ্কর খসখসানি শব্দে থরথর করে কেঁপে ওঠে নিহা। চিৎকার করে শাশুড়িকে ডাকে, আম্মা, আমার মনে হয় সময় ঘনিয়ে এসেছে। আজরাইল 3 নাম্বার যান কবজ করতে চলে এসেছে। আপনারা সবাই আমাকে মাফ করে দিন। আপনার ছেলেকেও বলবেন আমাকে যেন মাফ করে দেয়। কথাগুলো বলে রান্নাঘরে জ্ঞান হারালো নিহা। নিহার চিৎকারে নাফিস সহ সবাই দৌড়ে রান্নাঘরে ঢুকল। নিহাকে রান্নাঘরের ফ্লোরে পড়ে থাকতে দেখল। খসখসানি শব্দ কানে আসতেই নাফিস সেদিকে লাইট ঘুরিয়ে দেখল একটা ইঁদুর প্লাস্টিক নিয়ে কামড়াকামড়ি করছে বলে শব্দ হচ্ছে। নাফিজের মা বললেন, মেয়েটা কাল থেকেই ভয় পেয়ে আছে, ওকে ঘরে নিয়ে আয়। নাফিজ কোলে তুলে নিল নিহাকে, বিছানায় শুয়ে দিয়ে পানির ছিটা দিল। বিদ্যুৎ এসে গেছে। কিছুক্ষণের মধ্যে নিহার জ্ঞান ফিরল। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে সে বেঁচে আছে। নাফিজের মা পাশে বসে নিহার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে মা, জ্ঞান হারালে কেন? নিহা ভয়ে ভয়ে বলল, রান্নাঘর থেকে কীরকম ভয়ঙ্কর শব্দ আসছিল। আমি ভাবলাম আমার সময় শেষ। নাফিস শান্ত চোখে চেয়ে স্বাভাবিক গলায় বলল, ওটা ভয়ঙ্কর শব্দ নয়, ইঁদুর প্লাস্টিক নাড়াচাড়া করছিল। নাফিজের মা আর সুফিয়া খিলখিল করে হেসে উঠল। নিজের বোকামিতে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল নিহা। ঠোঁট প্রসারিত করে হাসল নাফিজ। দুর্বোধ্য সে হাসি, যা সবার চোখ এড়িয়ে গেল। কিছুটা সময় হাসাহাসির মধ্যেই কাটল। নিহার পুরোপুরি ভয় কাটল না। নিহার শাশুড়ি গিয়ে খাবার টেবিলে নিয়ে আসলো। একসাথে খাবার সেরে যে যার ঘরে ফিরল। নাফিজ লাইট জ্বালিয়ে ব্যাংকের একটা হিসেব মেলাছে। নিহার চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। চোখে ঘুম নেই। মনে হচ্ছে মেয়ে দুটো তাকে দুপাশ থেকে ঘিরে রেখেছে। আপাতমস্তক কাঁথা দিয়ে ঢেকেও স্বস্তি পাচ্ছে না। নাফিজ কাজ সেরে লাইট বন্ধ করে দিতেই নিহা চিৎকার দিয়ে উঠল, লাইট নেভাবেন না, তাহলে আজ রাতে আমার ঘুম হবে না। নাফিজ বলল, ভয় নেই, ডিম লাইট জ্বালিয়ে দেব। নিহা কিছুক্ষণ গাইগুই করে থেমে গেল। ডিম লাইট জ্বালিয়ে নাফিজ পাশে শুয়ে পড়ল। নিহা কিছুক্ষণ পরপর মুখ থেকে কাঁথা সরিয়ে দেখছে মেয়ে দুটো আছে কিনা। নাফিজ চোখ জোড়া বন্ধ করে রেখে বলল, বারবার চেক করলে দেখবেন সত্যি সত্যি মেয়ে দুটো আপনাকে ঝাপড়ে ধরবে। নিহা এবার লাফ দিয়ে উঠে বসল। কিছুতেই তার ভয় কমছে না। ভেতরে ভেতরে বিধ্বস্ত অবস্থা। তাই ঠিক করলো সারা রাত বসে কাটিয়ে দেবে। আজ আর ঘুমাবে না। মেয়ে দুটো আসলে এক দৌড়ে শাশুড়ির কাছে চলে যাবে। নাফিজ আবারও বলল, আসবে না ওরা, ঘুমিয়ে পড়ুন। মৃত মানুষ কখনো ফিরে আসে না। সেখানে বসে থাকতে থাকতেই ঘুমে তলিয়ে গেল নিহা। পাজোরা খাটের বাইরে দুহাতে কাঁথা শক্ত করে ধরে রেখেছে। মাঝরাতে নড়তে গিয়ে নাফিজের মনে হলো সে কেমন বেতালের শুয়েছে। চোখ খুলে লাইট ধরিয়ে দেখল তার বউ মরার ভয়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। সন্তর্পণে নিহাকে সোজা করে শুয়ে দিল। নড়চড় না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেল নাফিজ। ঘুম ভাঙলেই হয়তো মেয়ে দুটো এসে বলে চেঁচামেচি করত। প্রেমার বাবা জয়নুল আবেদিন এর মুঠোফোন কেঁপে উঠতেই রিসিভ করলেন তিনি। চিটাগং ডাচ বাংলা ব্যাংক থেকে কল এসেছে। আসসালামু আলাইকুম, আমরা ডাচ বাংলা ব্যাংক থেকে লোনের ব্যাপারে কল করেছি। আমরা এখন কুমিল্লায় আছি। 10 মিনিটের ভেতর আপনার বাড়িতে আসি বলে লাইন কেটে দিল। জয়নুল আবেদিন চিন্তিত হয়ে পড়লেন। 1 মাস পূর্বে এইরকম কল এসে জানিয়েছে উনি 10 লক্ষ টাকা লোন নিয়েছেন। উনি পাত্তা দেননি, আর কলও আসেনি। আজ আবার হুট করে কল আসলো। তিনি অন্তিকের নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালেন। তার নামে মিথ্যে অভিযোগ টানলে অন্তিক নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। অন্তিক প্রেমাকে নিয়ে আসছে বলে দিল। এদিকে নাফিজও খবর দিলেন। 10 মিনিটের ভেতরে দুজন লোক এসে হাজির। নাফিজ অফিস থেকে ছুটি নিয়ে শ্বশুর বাড়িতে আসলো। সমস্ত ডকুমেন্টস জয়নুল আবেদিনের বিরুদ্ধে কাজ করছে, যেখানে প্রমাণ হচ্ছে জয়নুল আবেদিন ব্যাংক থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছেন। তিনি একা নন, মোট 6 জন শেয়ারে 60 লক্ষ টাকা নিয়েছে। জয়নুল আবেদিন আশ্চর্য হলেন। উনি তো এরকম কিছুই জানেন না। বিয়ের পর প্রথম দিকে তিনি আবুল কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি করেছেন। এরপর সেখান থেকে এসে সিঙ্গাপুর চলে গিয়েছেন। 1 বছর হবে তিনি বাড়ি ফিরে 3টে বাস নামিয়েছেন, আর বিদেশে যাবেন না ঠিক করেছেন। নাফিজ প্রশ্ন করল, আমার শ্বশুরকে যে আপনারা লোন দিয়েছেন সেটা কিসের ভিত্তিতে? কোন জমির দলিল আছে এই ভিত্তিতে? লোক দুটো জানালো,
দলিল লাগেনি। উনি যেহেতু ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন, তাই তার আর দলিলের প্রয়োজন হয়নি। জয়নুল আবেদিন হতবিহ্বল কণ্ঠে বললেন, আমি কখন ইসলামী ব্যাংকে চাকরি করলাম? আমি প্রথমে আবুল কোম্পানিতে ছিলাম, সেখান থেকে সিঙ্গাপুর, আর এখন দেশে। জয়নুল আবেদিনের কথা শুনে লোক দুটো বলল, কিন্তু স্যার, এটাই সত্যি আপনি লোন নিয়েছেন। 5 মাস যাবৎ লোনের টাকা পরিশোধ করছে না বলে কেস ফাইল হয়েছে। এসব নিয়ে কেস চলছে। নাফিস ঠান্ডা মাথায় প্রশ্ন করল, লোন কবে, কখন নেওয়া হয়েছে? আমিও কিন্তু একজন ব্যাংক কর্মকর্তা। ওনারা জানালেন 2020 সালে লোন নেওয়া হয়েছে। জয়নুল আবেদিন সাথে সাথে উত্তর দিলেন, আমি 2021-এ দেশে ফিরেছি, তাহলে আমি কিভাবে লোন নিলাম? লোক দুটোর মধ্যে একজন বলল, স্যার, এখানে আপনার ছবি, আইডি কার্ড সব দেওয়া আছে। এখন আমরা কি করব বলুন? আমরা তো চাকরি করে খাই। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? জয়নুল আবেদিন সন্দেহজনক কাউকেই পেলেন না। নাফিজ কিছু একটা ভেবে বলল, সমস্ত ডকুমেন্টস দেখান তো। নাফিজ একে একে জয়নুল আবেদিনের সব কিছুর মিল পেল। স্ত্রী জায়গায় গিয়ে নাফিজ তার শাশুড়ির পুরো নাম পেল না, সাথে শাশুড়ির মা বাবার নামটাও ভুল। এরপর শ্বশুরের ছবি দেখল, যা আবুল কোম্পানিতে থাকাকালীন একটা ছবি। সব কিছুতে মিল না পেয়ে লোক দুটো ছবি আর জয়নুল আবেদিনকে দেখল। ছবির লোকটি একজন যুবক, আর জয়নুল আবেদিনের চুল দাড়ি পাক ধরেছে। তারা বিস্মিত হয়ে বলল, আপনি তো বুড়ো হয়ে গেছেন, অথচ আপনার ইয়াং বয়সের ছবি দিয়ে লোন নেওয়া হয়েছিল। দুঃখিত স্যার, আপনাকে এভাবে হেনস্থা করার জন্য। আপনি আমাদের আসল কালপ্রিটকে ধরার সুযোগ করে দিন। কাকে সন্দেহ হয়, কে আপনাকে ফাঁসাতে পারে, তার নাম বলে উপকৃত হব। জয়নুল আবেদিনের সন্দেহ লিস্টে কেউ নেই। তখন আবুল কোম্পানিতে থাকাকালীন একজন ড্রাইভার ছিল, যার সাথে ওনার বনাবনি ছিল না, এতটুকুই। লোক দুটো চলে গেল। কেসে কি সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে জানানো হবে বলে গেল। নাফিস শ্বশুরবাড়ি থেকে বিদায় নিল। শাশুড়ির জোড়াজড়িতে 1 কাপ চা খেলো শুধু, আবার গিয়ে অফিস ধরতে হবে। রাতের দিকে প্রেমাকে নিয়ে অন্তিক কুমিল্লায় আসলো। খালুর মুখ থেকে সমস্ত ঘটনা শুনে সাবধান করে দিল, যাতে পাসপোর্ট, আইডি কার্ড, জন্ম নিবন্ধন কার্ড কাউকে না দেয়। এগুলো দিয়ে মানুষকে বিভিন্ন দুর্নীতিতে ফাঁসিয়ে দেওয়া হয়, যা মানুষ মোটেও টের পায় না। সাবধানে থাকুন, নিজের পাসপোর্ট, আইডি, নিবন্ধন কার্ড হেফাজতে রাখুন। আমার চাচাও এরকম একটা ঘটনায় বাজেভাবে ফেঁসে গিয়েছে। আল্লাহর রহমতে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠেছে। আজকাল আপনার অগোচরে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করা হবে, অথচ আপনি টেরই পাবেন না। গল্পের মাধ্যমে ছোট্ট এই বার্তাটুকু জানিয়ে দিলাম। মেঘের গুরুম গুরুম শব্দে ভারী হচ্ছে আকাশ, বৃষ্টি নামবে বলে। কিছু মনে পড়ার ভঙ্গিতে নিহা ছুটে ছাদে চলে গেল শুকনো কাপড় নিয়ে আসতে। মাথায় কাপড় টেনে এক হাতে কুচি ধরে দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে পা রাখল। দ্রুততার সাথে কাপড় টেনে টেনে নিচে। কেমন আছেন ভাবি? আচমকা পুরুষালী কণ্ঠস্বর কর্ণধারে পৌঁছাতেই তড়াক করে উঠল নিহা। ভয়ে ভয়ে পেছন ঘুরে দেখল তাদের একটা ভাড়াটে ছেলে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নিহা জোরপূর্বক মুখে হাসি টেনে বলল, জি ভাইয়া, ভালো আছি। ছেলেটা ফোন হাতে নিয়েই ছাদে এসেছিল। আকাশের করুণ অবস্থা দেখে নিচে যাওয়ার জন্য পা বাড়াতেই বাড়ির মালিকের পুত্রবধূকে চোখে পড়ল, তাই সৌজন্যতার খাতিরেই কথাটা জিজ্ঞেস করল। আবারও মিষ্টি হেসে ছেলেটি বলল, আপনি তো ভারী মিষ্টি মেয়ে। ছেলেটি ভেবেছিল প্রশংসা শুনে নিহা খানিকটা হাসবে, কিন্তু না, তাকে ভুল প্রমাণিত করে হাতের কাপড় নিয়ে তারা দেখে নিচে ছুটল সে। নিহার ভয় হয়, এমন তাগড়া যুবক আর তাকে একসাথে ছাদে দেখে যদি কোনো কেচ্চা রটে যায়। আজকাল এসব ঘটনা ঘটার তো কোনো নিশ্চয়তা নেই। বিকেল 4টায় অফিস শেষ করে বাড়ি ফিরল নাফিজ। স্বভাবসুলভ বাড়ি ফেরার পথে এদিক ওদিক তাকিয়ে দেখছিল নাফিজ। ছাদে চোখ পড়তে দেখতে পেল তাদের ভাড়াটে ছেলে তার বউকে হেসে হেসে কিছু বলছে। নিহার নেমে যাওয়ার পর নাফিজ ঘরে গেল না, সোজা ছাদে পা বাড়ালো। এই 3তলা বাড়িটি তার বাবার হাতে গড়া। তারা 2 ভাই চাকরি ছাড়া আর কিছুই জড়াতে পারেনি। 3তলায় তারা থাকে, আর নিচের 2 তলায় 4টা ফ্ল্যাট করে ভাড়া দেওয়া। নিহা যাওয়ার পর ছেলেটি নামার জন্য সিঁড়ি ঘরে পা রাখল। নাফিজ এসে তার সামনে দাঁড়ালো। ছেলেটি স্বভাবসুলভ হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? নাফিজ কোনোরূপ ভনিতা করল না, সাফ সাফ ছেলেটিকে জানিয়ে দিল, তুমি এখন থেকে আর ছাদে উঠবে না। তুমি কেন? যে কোনো ছেলেরই এখন থেকে ছাদে ওঠা নিষেধ। ছেলেটি অবাক হয়ে তাকিয়ে রইল। খানিক সময় পর মুখ খুলল, কিন্তু কেন ভাইয়া, কোনো সমস্যা হয়েছে? নাফিস নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে কাটকাট গলায় বলল, ছাদে মেয়ে মানুষের আনাগোনা থাকে, তাই মেয়েদের ভিড়ে ছেলে মানুষের না আসাই ভালো। ছেলেটি যেন বুঝেও বুঝল না, ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, ভাইয়া, মেয়ে মানুষ তো আগেও আসতো। বিরক্ত হলো নাফিজ, তপ্ত শ্বাস ছেড়ে বলল,
আগে তোমার বোন, আমার বোন আরও কয়েকটা মেয়ে আসতো। এখন সেই লিস্টে বাড়ির বউ যোগ হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। নাফিজ আর দাঁড়াল না। সারাদিন অফিস করে সে ভীষণ ক্লান্ত। টানা বসে বসে কম্পিউটারের সামনে কাজ করা লাগে। মাথাটাও ভার ভার লাগছে। বুকটা ক্রমাগত ব্যথায় লাফিয়ে উঠছে। নাফিজের কথার মর্মার্থ বুঝে ছেলেটি মিটিমিটি হাসল। ভাইয়া দেখছি ভীষণভাবে প্রেমে পড়েছে। শুকনো কাপড়গুলো গুছিয়ে সবার জামা কাপড় সবার ঘরে দিয়ে আসলো নিহা। সোফিয়া কারোর সাথে ফোন আলাপে ব্যস্ত। অধর কোণে লজ্জা মিশ্রিত হাসি। নিশ্চয়ই হবু বরের সাথে কথা বলছে। কিছুদিন আগে বিয়ে ঠিক হয়েছে তার। সোফিয়ার জামা কাপড় রেখে নিজের ঘরে যাওয়ার পথে নাফিজের সাথে দেখা। ক্লান্ত ভঙ্গিতে পা চালিয়ে ঘরে যাচ্ছে নাফিজ। নিহা আর ঘরে গেল না। রান্নাঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এক গ্লাস লেবুর শরবত গুলিয়ে নিয়ে গেল। নাফিজ অফিসের পোশাক পাল্টে নর্মাল জামা পরে নিয়েছে। নিহা শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে নিজের কাজে ধ্যান দিল। নাফিজ শরবতে চুমুক দিয়ে চোখে হাসল। ঠোঁট প্রসারিত হলো না, কিন্তু চোখের দিকে তাকালেই যে কেউ টের পেত নাফিজের প্রশান্তির হাসি। ভালো লাগা, ভালোবাসাগুলোকে দমিয়ে রাখল না সে। বাড়তে দিল বেসামালভাবে। একটু ছুঁয়ে দেখার অপেক্ষা, সুপ্ত অভিপ্রায়। নেহা নিচু হয়ে ঝুঁকে কাপড় হাতে নিল আলমারিতে রাখার উদ্দেশ্যে। শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হলো পিঠ, কোমরের অংশ। দৃষ্টি সরালো না নাফিজ। আত্মতৃষ্ণায় স্বার্থপর হলো। নেত্রপল্লবে শুষে নিল রঙিন কিছু মুহূর্ত। নিহা প্রয়োজন ব্যতীত নাফিজের সাথে খুব একটা কথা বলে না। প্রথম দিকে জড়তা থাকলেও এখন কেবলই অভিমান দেওয়াল টানিয়েছে। কিন্তু তার অভিমানের স্তর কতটা গাঢ় তার নাফিজকে আজ করতে দিচ্ছে না। বুকে ব্যথা উপশমে বুকের নিচে বালিশ চেপে উপর হয়ে শুয়ে পড়ল নাফিজ। আবেশে চোখ জোড়া বুঝে নিল। পাশে দাঁড়ানো নিহার দেহের এক অকৃত্রিম সুবাস টের পেয়ে মনে মনে শুধালো, আহা, এ বুঝি এক কঠিন প্রেম। হাড় কাঁপানো জ্বরের আভাস পাচ্ছি। আমার হৃদয়ে তোমার উষ্ণতা পাওয়ার বড় স্বাদ জাগছে। জানালার ধার ঘেঁষে প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভাগে ব্যাঘাত ঘটল মুঠোফোনের কম্পিত শব্দে। পাশ ফিরে দৃষ্টি নিবদ্ধ করল মুঠোফোনে। অন্তিক ভাই নামটি ফোনের স্ক্রিনে বারবার ভেসে উঠছে। রিসিভ করে সালাম বিনিময় করল দুজনে। অন্তিক বলল, তোর অ্যাপ্লাই কমপ্লিট। আমি এখান থেকেই আবেদন করেছি তোর জন্য। এখন শুধু অপেক্ষার পালা ফিরতি এসএমএসের। প্রেমার মধ্যে প্রফুল্লতার চরম উৎকণ্ঠা কাজ করল। খুশির ঝিলিক দৃষ্টিগোচর হলো তার চোখে মুখে। একরাশ মুগ্ধতা নিয়ে প্রেমা বলল, তুমি এত ভালো কেন ভাইয়া? এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। স্মিথ হাসল অন্তিক। গলা ঝেড়ে কঠিন স্বরে বলল, এত খুশি হলে চলবে না। প্রাথমিক কাজগুলো নিজে নিজেই বাড়িতে প্র্যাকটিস কর। তাহলে এখানে আসলে ট্রেনিংয়ে সহজ মনে হবে। আর হ্যাঁ, আমি সেনাবাহিনী হব বলে লাফালে চলবে না। নিজের মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গ করলাম। আমি একজন গর্বিত সৈনিক। প্রাণ থাকা অবধি দেশের জন্য লড়ে যাব। মনোবল শক্ত রাখতে হবে, নয়তো সেনাবাহিনীতে আসার আশা ছেড়ে দিতে হবে। এখনও সময় আছে। অন্তিক অনুভব করল প্রেমা কঠিন হচ্ছে। তার নরম আবরণ ঢাকা পড়ে শক্ত খোলস বেরিয়ে আসছে। প্রেমা চল শক্ত করে শুধালো, আমি পারবো। একবার যে প্রতিজ্ঞা আমি করেছি তা সাফল্য হিসেবে বয়ে আনবই। অন্তিক মনে মনে অনেকটাই খুশি হলো প্রেমার মধ্যে দৃঢ়তা দেখে। তবে তার বড্ড ভয় হয় এখানে এসে না জানি মেয়েটার মত বদলে যায়। তাই তো সময় থাকতে তাকে শক্ত করছে। সিলেক্ট হওয়ার পর যদি এখানে আসার সুযোগ পায় প্রেমা, তবে তার নরম হাস্যরক্তক ভাই অক্তিমের বদলে অন্য এক রক্তিমকে দেখবে, যার মধ্যে কোনো কোমল হৃদয় নেই। কেবল কেবল এক কঠোর চরিত্রের অধ্যায় দেখবে প্রেমা। দুজনের কথা শেষ হতে প্রেমা মাকে গিয়ে খবরটা দিল। আয়েশা মুখ কালো করে বসে রইলেন। ওনার মাঝে কোনো আগ্রহ দেখা গেল না। সেদিন অন্তিক খালাকে নানাভাবে বুঝিয়ে প্রেমার স্বপ্ন বাস্তবায়নের দিকে ঘুরিয়েছে। তবু আয়েশার মনে একটা কালো আধারের স্তর ঢেকেই গেল। তার এমন তুলতুলে নরম মেয়ে কীভাবে সইবে এমন কষ্ট? জয়নুল আবেদিন খোশ মেজাজে বাড়ি ফিরল। ওনার নামের মিথ্যে লোন নেওয়ার অভিযোগটা উঠে গেছে। ওনাদের 6 জনের নাম করে আবুল কোম্পানিরই 1 লাখ টাকার লোন নিয়েছেন। বাড়ি ফিরে মেয়ের মুখে আরেকটা খুশির খবর শুনে আয়েশাকে বললেন, আজ বাড়িতে খিচুড়ি হবে নাকি? একে একে সব খুশির খবর। তার উপর বৃষ্টির পরবর্তী শীতল পরিবেশ। আহা, জিভে জল এসে পড়ল। আয়েশা উঠে রান্নাঘরের দিকে গেলেন। প্রেমা পেছন থেকে চেঁচিয়ে বলল, মা, সাথে একটু লেবুর আচার হলে ভালো হয়। মৈফুল ভাসুরের ঘরে গিয়েছে। চেঁচামেচির আওয়াজ শুনে আর থাকতে পারল না। বাচ্চা আর তার বউ শিমু দুজন দুজনের উপর চরমভাবে খেপেছে। শিমু কেন ঘর ছেড়ে ফকিরকে চাল দিল? তার সুন্দরী বউকে এখন ফকির দেখে ফেলেছে না? এ নিয়ে হাউকাউ করে বাড়ি মাথায় তোলে বাচ্চা। শিমু দিশা না পেয়ে তার হিলজোতা দিয়ে বাচ্চার মাথায় আঘাত করে ফুঁসতে ফুঁসতে বলল, আমার ডিস্কুর বাড়ি খা। বাচ্চা মাথায় হাত দিয়ে রাগে কাঁপতে কাঁপতে
মই দিয়ে ঘরে চালে উঠে গেল। আদরের বউকে ফিরতি আঘাত করল না। তাদের ঝগড়া থামানোর সাধ্য কারণে বাদশা চালের পর গাঁট হয়ে বসে রইল। অন্তিকের বাবা, তার বাবা সহ সবাই নেমে আসতে বলছে, সে কিছুতেই নামবে না। জেদ ধরে বলল, শিমু আমাকে ডিস্কো দিয়ে মারল কেন? আমি প্রতিজ্ঞা করেছি আরও একটা বিয়ে করব। আব্বা, আপনি আমাকে অনুমতি দেন বিয়ে করার, নয়তো আমি চাল থেকে নামবো না বলে দিলাম। বাদশার বাবা খেপে গেলেন, হারামজাদা, আগে নেমে আয়। বাদশা বসেই রইল। এদিকে বাদশা বিয়ে করবে শুনে শিমু জ্ঞান হারালো। আর অপেক্ষা করল না, বাদশা চাল থেকে নেমে গেল। তার বউকে কাউকে ধরতেও দিল না, নিজে কোলে তুলে নিয়ে ঘরে গেল। নিজ থেকেই সেবা করে শিমুর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। পানির ছিটা দিয়ে জ্ঞান ফিরিয়ে শিমুকে জড়িয়ে ধরল বাদশা। কসম করে কইলাম বউ, আমি বিয়ে করব না। শিমুর যে কয়টা দাঁত আছে সবগুলো বের করে হেসে দিল। স্বামী স্ত্রীর মিল দেখে যে যার কাজে চলে গেল। মৈফুল বিড়বিড় করতে করতে হাঁটলেন, পাগলের গোষ্ঠীতে এসে পড়েছি আমি। আমি নিজে যে পাগল হয়ে যাইনি এতেই শুকরিয়া আদায় করি। অন্তিকের বাবা খরগোশের মতো কান খাড়া করলেন, খ্যাক করে উঠে গিয়ে শান্ত রইলেন। পরিস্থিতি হয়তো বিগড়ে যেতে পারে। নিগুড় নিস্তব্ধ রজনী, বাতাসের বেগের সাথে পাল্লা দিয়ে অন্তর্করণে বয়ে চলেছে হু হু ধমকা হাওয়া। দুই হাঁটুতে কপাল ঠেকিয়ে বসে আছে প্রেমা। অশ্রুকণা চিবুক গড়িয়ে ভিজিয়ে দিল বক্ষস্থল। নীরব কান্নার মতো ক্ষতগুলো নীরব, যার আর্তনাদ করোনা দৃষ্টিগোচর হয় আর না কর্ণগোচর। অনেকদিন পর আজ নিহার সাথে কথা হলো। এক বুক বিষাদময় যন্ত্রণার পাশাপাশি স্বস্তি মিলছে। তার বোন অন্তত ভালো আছে। নাফিজের মতো মানুষটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে নিহার সাথে। সে ভালো না থেকে খারাপ থাকতে পারে। দু বোনের কথোপকথনের মাঝেই সুশ্রী বলিতে অন্তরাঘাত প্রাপ্ত হলো। নাফিজ দুর্বল কণ্ঠে এক গ্লাস পানি চাইল। এক অদ্ভুত মাদকতা মিশ্রিত ছিল সামান্য এই বলিটুকুতে। মানুষ যাকে ভালোবাসে তার সবকিছুই অসাধারণ লাগে। মানুষটা কেন তার হলো না? রাগে দুঃখে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে প্রেমা। আজ আর খাওয়া হলো না তার। আজকাল সংসারের কাজ নিয়ে সময় কেটে যায় নিহার। যেটুকু সময় হাতে থাকে সেই সময়টুকু হয়তো ঘুমিয়ে, নয়তো সোফিয়ার সাথে গল্প গুজবে কাটিয়ে দেয়। রাতের সময়টুকু দূরত্ব মেনে চলে দুটি দেহের, দুটি হৃদয়ে। নিহা পারছে না সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে। কোনো এক অভিমানের দেয়ালটাকে বাধা দিচ্ছে। নাফিজ চোখের পর হাত দিয়ে শটান হয়ে শুয়ে আছে। ঘুমিয়েছে কিনা জানা নেই নিহার। সে দূরে জানালার দ্বার ঘেঁষে প্রকৃতির খেলা দেখতে ব্যস্ত। চোখ থেকে হাত ছড়িয়ে এক চাপা দীর্ঘশ্বাস ফেল নাফিজ। দুজন প্রাপ্তবয়স্ক নরনারী একই ঘরে থাকলে কিছু ঘটা অনুচিত নয়। সেখানে তারা দুজনেই স্বামী স্ত্রী। সম্পর্কটি হালাল বৈধ, যেখানে রয়েছে পাহাড় সমান অনুভূতি। নাফিজের দিক থেকে সে একেবারে এগিয়ে আছে, কিন্তু নিহার থেকে আশানুরূপ কিছু না পেয়ে বারবার হতাশ হচ্ছে নাফিজ। বালিশে পিঠ ঠেকিয়ে নিহার দিকেই তাকিয়ে আছে নাফিজ। খোপা করা চুলের নিম্ন অংশ বিনা আঁচলে উন্মুক্ত থাকায় না চাইতেও বারবার বেহায়া চোখ দুটো সেদিকেই চলে যাচ্ছে। হঠাৎ দরজায় কড়া নাড়ল সুফিয়া। ভাইয়া, ভাবি খেতে আসো। সম্বিত ফিরে নিহার। এতক্ষণ যাবৎ তার উন্মুখ কটিদেশে একজোড়া দৃষ্টি চোখের বিচরণ ঘটেছে তার অগোচরে। নাফিজকে খেতে ডাকার আগে নিহা দেখতে পেল নাফিজ আগেই উঠে বসে গেছে। খাওয়ার পর্ব চুকিয়ে রান্নাঘরে বাকি কাজ গোছাতে রয়ে গেল নিহা। আজকাল গরম যেন ট্রাকে ভর্তি করানো হানা দেয়। শাড়ির আঁচলে ঘাড় গলা মুছে ঘরে রওনা দিল। নাফিজ মনে হয় এতক্ষণে ঘুমিয়ে গিয়েছে। হাত মুখে পানি দিয়ে নাফিজের উল্টো পাশে শুয়ে পড়ল। মিনিট 10 গড়াতেই হাতের উপর একটা শক্তপোক্ত বলিষ্ঠ হাতের চাপ অনুভব করে। মুহূর্তে আবদ্ধ চোখজোড়া সজাগ হয়ে ওঠে নিহার। ঝট করে নেত্রপল্লব খুলে তাকায়। পাশ ফিরে তাকাতেই নাফিজের আবিষ্ট চোখজোড়া দৃষ্টিগোচর হয়। তার দৃষ্টিতে রয়েছে হাজারো আকুতি, কিছু পাওয়ার ব্যাকুলতা, তৃষ্ণা। এরকম একটা দৃষ্টি বোঝার মতো যথেষ্ট বয়স হয়েছে নিহার। পরিপক্ক বয়সে বিবাহ জীবনে পা রেখেছে। নাফিজের দৃষ্টির অর্থ ধরতে পেরে চট করেই অপর পাশে ফিরে গেল। নাফিজ আরেকটু শক্ত হাতে চেপে ধরল নিহার হাত। চোখ খিচে দম নিল নিহা। শক্ত জবাবের জন্য নিজেকে প্রস্তুত করছে। নাফিজ নিচু স্বরে নম্র গলায় বলল, এবার মনে হয় আমাদের সম্পর্কে এগানো উচিত। বিস্তর একটা ফারাক সৃষ্টি হচ্ছে দিন দিন। নিহা নাফিজের দিকে ফিরল। চোখে চোখ রেখে কঠিন কণ্ঠে কয়েকটা কথা শুনিয়ে দিল। শরীরের টান অনুভব করছেন বুঝি? ভাবছেন নিজের বিয়ে করার বউ। আমি তো যা ইচ্ছে তাই করতে পারি। তাকে এমন ধোয়া তুলসী পাতার মতো কেন সাজিয়ে রাখবো? বক্ষস্থলে হাত রেখে একটানে আঁচল সরিয়ে নিল নিহা। আবারও বলতে লাগলো, নিন, ভোগ করুন। এটাই তো চাইছেন। আমি তো বাধা দিচ্ছি না। আপনি চাইলে আরও আগে যা করার করতে পারতেন। আমি তো এখন বৈধ পণ্য। নাফিজ স্তব্ধ, হতবাক। বিস্মিত চাহনি খেলে যাচ্ছে তার নেত্রে। একটা সম্পর্কে পা বাড়ানো কি অন্যায়? মুহূর্তে তার অভিব্যক্তি বদলে গেল। চোখে মুখে দেখা গেল ভীষণ ক্রোধ।
মানুষের ভাবনা কতটা নিকৃষ্ট হলে স্বামীর চরিত্র সম্পর্কে জেনেও তার দিকে বাজে আঙ্গুল তাক করে। অনেক তো হয়েছে। এতটা অহংকার, তেজ থাকলে সংসার জীবন সুখের হয় না। দুদিক থেকেই সমান প্রচেষ্টা থাকতে হয়, সবাইকে স্যাক্রিফাইস করতে হয়। একজনের দ্বারা সংসারে উন্নতি সম্ভব নয়। চলে হিংস্র ভাব। নাফিজ মানুষটা ঠান্ডা মেজাজের, কিন্তু একবার যদি রেগে যায় তবে সে রাগ খুবই ভয়ঙ্কর হয়। সে সর্বদাই রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। শক্ত হাতে নিহার দুবাহু চেপে ধরে তার দিকে ঝুঁকে যায় নাফিজ। চল, শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, আরেকটা বাজে কথা মুখ দিয়ে বের করলে হাত পা ভেঙে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। বড় বড় ভাষণ দিচ্ছেন। আমি তো আপনাকে বলিনি এই বিয়েতে মত দিন। আপনি না করলে নিশ্চয়ই বিয়ে হতো না। ভাবার জন্য বিয়ের আগে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। বিয়ের পরও আমি আমাদের সম্পর্কের কথা বিবেচনা করে আপনাকে প্রচুর সময় দিয়েছি। আর 10টা সম্পর্কের মতো আমাদের সম্পর্ক হলে দুজনের মধ্যকার দূরত্ব বহু আগেই ঘুচে যেত। সেটা হোক মানসিক আর হোক শারীরিক। বিয়ে করে এখন সম্পর্কে আগাতে চান না কেন? তালাক নেবেন? তাহলে শুনুন, এটা কোনো ছেলে খেলা নয়, কোনো সিনেমাও নয়। এটা বাস্তবতা। শুধুমাত্র আপনার জন্য দুটো পরিবারের ভাঙন ধরবে। আমার মা ধুকে ধুকে মরবে, এটা আমি হতে দেব না। এতই যখন আমার প্রতি অনীহা, আগে না করে দিতে পারলেন না। আজ আমার চরিত্র নিয়ে কথা বলেছেন, দ্বিতীয়বার যেন এমন কিছু না শুনি। প্রথম ধাক্কায় নিহা বেশ ভয় পেলেও এবার যেন ফুঁসে উঠল। আচ্ছা, চরিত্র নিয়ে কথা বলে খুব গায়ে লাগে না? যখন নিজের সামনে পরপুরুষ এসে নিজের স্ত্রীকে অসম্মান করে, কটু বাক্য বলে, কই তখন তো আপনার সুপুরুষগিরি দেখিনি। এখন কাপুরুষের মতো শরীরে হাত দিতে এসে নিজেকে সুপুরুষ দাবি করছেন। নারীর শরীরের উপর কর্তৃক ফলাতে পারলে তাকে সুপুরুষ বলে না। পারলে মনে রাজত্ব করে দেখান। লোজার কোথাকার। মাথায় রক্ত চড়ে গেল নাফিজের। ভিত্তিহীনভাবে তাকে ক্রমশই ছোট করে যাচ্ছে মেয়েটা। একটা ঠুনকো ব্যাপারে রাগ ধরে রেখে তার এমন দুর্ব্যবহার। নিহার বাহুতে হাতের ছাপ বসিয়ে ফেলবে যেন নাফিজ। কপালের রগগুলো দপদপ করে ফুলে উঠছে। নাকের পাতা ক্রমাগত ফুলে ফুলে উঠছে। রাগের বশে নিহার গলায় কামড় ধরে। নিহা ব্যথা পেয়ে অস্পষ্ট স্বরে বলল, ওহ। অসভ্য বলে উঠতেই নাফিস ছেড়ে দেয়। ওভাবে নিহাকে দুহাতে চেপে ধরে রেখে বলল, অসভ্য? কাপুরুষদের মনের দরকার হয় না। কি দরকার শুধু শুধু শরীর ছেড়ে মন নিয়ে কাড়াকাড়ি করা? আমি তো কাপুরুষ। আপনার আমার কাছে সেরকম আচরণই কাম্য। কোনো বিষয় অজানা হলে, কোনো ক্ষোভ থাকলে বোঝাপড়া করে নেওয়া উচিত। যে জানতে চায় না তাকে কোনো কিছু এক্সপ্লেন করারও প্রয়োজন মনে করি না। সরে গেল নাফিস। বিস্মিত হয়ে চেয়ে এলো নিহা। সভ্য পুরুষের আড়ালে সত্যি সে এক অসভ্য পুরুষকে আবিষ্কার করলো। তাছাড়া লোকটা করেছেটা কি যে তার কাছে এক্সপ্লেন করবে? আজকাল আমার রূপ বরফের মতো গলে গলে পড়ছে নাকি? ঘুমের ঘুরেও মানুষ তাকিয়ে থাকে। কটমট করে দৃষ্টি সরিয়ে নিল নিহা। মনে মনে বেশ আনন্দ পেল নাফিজ। নিহাকে জব্দ করতে পেরে তার অধর কোনো শুকনো বক্র হাসি উকি দিল। ব্যাপারটা হালকাভাবে নিলে ভাবে না, তাকেই কিছুটা করতে হবে। বিয়ে কোনো পুতুল খেলা নয়। দিনটি শুক্রবার, সরকারি ছুটির দিন। নাফিজ আজ বাড়িতেই রইল। সুফিয়া নিজেকে নিয়েই ব্যস্ত। নেহা শাশুড়ির সাথে টুকটাক কাজে সময় ব্যয় করে। মাঝে মধ্যে শাশুড়ি রান্না করে, আবার মাঝে মধ্যে নিহা রান্না করে। এ নিয়ে ভেদাভেদ নেই। যে আগে রান্নাঘরে ঢোকে রান্নাটা সেই করে নেয় নিজ দায়িত্বে। আজ শাশুড়ি সাহায্য করছে, বৌমা রান্না করছে। ভাতের মার ফেলতে গিয়ে ছিটকে অনেকখানি ভাত পড়ে যায়। সাথে নিহার হাতেও মার পড়ে। নাফিজের মা কিছুক্ষণ বকাঝকা করেন এত অসাবধানে কাজ করার জন্য। পরক্ষণে নিজেই ট্যাপের নিচে নিহার হাত ভিজিয়ে টুথপেক লাগিয়ে দেন। হাত প্রচণ্ড জ্বালাপড়া করছে। শাশুড়িমা নিহাকে রান্নাঘর থেকে বের করে দিলেন। যাও, কিছুক্ষণ ফ্যানের নিচে গিয়ে বসো। ঘরে গিয়ে ফ্যানের নিচে বসল নিহা। চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে রইল। হাত জ্বালাপড়া করায় ডান হাত আগলা করে রাখল। নাফিজ ভ্রু কুঁচকে হাতের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হাতে কি হয়েছে দেখি। নিহা মুখ ঘুরিয়ে সরে বসল। নাফিজ মনে মনে বিরক্ত হয়ে বলল, মেয়ে মানুষের ঢং দেখলে বাঁচি না। ঢং বিষয়ক কোনো পরীক্ষা থাকলে সব মেয়ে নিশ্চিত 100তে 100 পেয়ে যেত। নিহার হাতের কবজি চেপে ধরে চেক করে হাতের দিকে দৃষ্টি রেখে নাফিজ জিজ্ঞেস করলো, কিভাবে হাত পড়লেন? নিহা চরম রাগ দেখে হাত ঝাড়ি মেরে সরতে গিয়ে উল্টো খাটের সাথে হাত লেগে আরও ব্যথা পেল। ব্যথায় দাঁতে দাঁত লেগে গেল। চোখ খিচিয়ে বসে রইল। শান্তভাবে নিহার হাত টেনে নিয়ে ফু দিয়ে দিল নাফিজ। স্বগতোক্তি করে বলল, কি লাভ হলো দূরে গিয়ে? জানেন তো, আমরা কিছু মানুষের কাছ থেকে দূরে সরে যাই ব্যথা পাবো বলে। কিন্তু মানুষটি থেকে দূরে সরে গেলে অজান্তে ব্যথা পেয়ে বসি। ব্যথাটা সেরে ওঠা হয় না, আর একটু তীব্র হয়। হাত পুড়ে যাওয়ায় দুপুরের খাবার সুফিয়ার হাতেই খেল নিহা। রাতে বাঁধল বিপত্তি। সুফিয়ার মাথা ব্যথা হচ্ছে বলে ঘুমিয়ে পড়ল। নাফিজের মা ডায়াবেটিসের রোগী বলে ঘরে বসে রুটি খেয়ে নিলেন।
খাবার টেবিলে শুধু নাফিসকে দেখা যাচ্ছে। নিহা খাবারটা বেড়ে দিয়ে উঠে যাওয়া ধরল। তাকে থামিয়ে দিল নাফিস। আপনি খাচ্ছেন না কেন? গমগমে স্বরে উত্তর আসলো, খিদে নেই, আপনি খেয়ে নিন। হাত বাড়িয়ে হাতটি ছুঁয়ে দিল নাফিস। চকিত ভঙ্গিতে তাকালো নিহা। নাফিজ ইশারায় বোঝালো পাশের চেয়ারে বসতে। নিহা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, খাবো না আমি, ছাড়ুন। নাফিস শান্ত দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা গলে বলল, খাবেন না? নাকি আমার হাতে খাবেন না? কোনটা? নিহা বিরক্ত হওয়ার ভান করেই বলল, বললাম তো খাবো না। নাফিস ক্ষীণ হেসে বলল, বসুন, কিছু কথা বলি। না চাইতেও পাশের চেয়ারে বসে পড়ল নিহা। লম্বা শ্বাস ফেলে নাফিস বলল, অযথা রাগারাগি করে কি লাভ হবে? দুটো পরিবার কষ্ট পাবে। নতুন করে আপনার বাবা মায়ের চোখে শোকের ছায়া নামবে। আপনি সেদিনের ঘটনা নিয়ে রেগে আছেন, তাই না? আচ্ছা, আপনি কি দেখেছিলেন আমি বাহার ভাইকে বিনা শাস্তিতে ছেড়ে দিয়েছি? দেখেননি। ছোট্ট পরিসরে জীবনটাকে উপভোগ করতে শিখুন। বিষাদে মরিয়ে নিজের সাথে চারপাশের মানুষদেরও ঝলসে দেবেন না। বেশি কিছু বলার নেই আমার। খাবারটা খেয়ে নিন। না খেয়ে শুয়ে পড়লে ঘুম হবে না ভালো করে। এতক্ষণ খাবে না বলেছে, এখন কিভাবে হাঁ করে বসবে? নেহা ইতস্ত করে বলল, আসলে খেতে ইচ্ছে করছে না। নাফিস কথা না বাড়িয়ে নিহার মুখে খাবারের লোকমা তুলে দিয়ে নিজেও এক লোকমা খাবার মুখে তুলে নিল। নিহার নির্নিমেষ চেয়ে রইল। তার চাহনিতে কি ছিল? বিস্ময় নাকি মুগ্ধতা? ধীরস্থিরভাবে চুপচাপ দুজনেই খাবার শেষ করলো। পাশাপাশি দুটো মানুষ শুয়ে আছে। নাফিস সবার সুলভ কপালে ডান হাত রেখেই চোখ বন্ধ করে রেখেছে। উসখুস করছে নিহা। কিছুতেই আজ চোখে ঘুম ধরা দিচ্ছে। সে কি ভুল ধারণা নিয়েছিল এতদিন? অভিমানের দেয়াল মনে হচ্ছে আস্তে আস্তে সরে যাচ্ছে। ধসে পড়ছে রাগ, ক্ষোভের পাহাড়। ধুলো জমা হৃদয়টা ঝকঝকে হয়ে উঠছে। সময়ের সুর কাটে না। সে তো বয়ে চলে অবিরাম। তার কোনো ক্লান্তি নেই। সময়ের তালে তালে জীবন বদলায়। মানুষ কিছু পায়, কিছু হারায়। নাফিজের দায়িত্ব, ভালোবাসাগুলো একে একে চোখে ধরা দিচ্ছে। এতদিন কেন চোখে পড়েনি? অভিমান বাধা হয়েছিল বলে? তবে কোথায় গেল অভিমান? ভেঙে গড়িয়ে গেল বুঝি ভালোবাসার পদতলে। দূর হয়েছে সমস্ত অহংকার, ক্ষোভ। তবুও কাছে যেতে কেন এত লজ্জা? সকালেই অফিস যাওয়ার পূর্বে ললাট ভিজে দিতে চেয়েছিল নাফিজ। নিহার লজ্জায় খানিক আড়ষ্ট হলো। আড়াল হলো দৃষ্টিসীমার বাইরে। আজ খুব অভিমান চলল নাফিজের মনে। সে আর কখনোই নিজে থেকে ধরা দেবে না। চাইলে কিন্তু সে ঝাপটে ধরতে পারে, হিংস্র হতে পারে। বাধা দেওয়ার সাধ্য নিহার নেই। তবু নিজের বিবেক সায় দিচ্ছে না। দুজন মানুষের মন মালিন্য পরিবারের মানুষগুলোর মাঝে যখন ছড়িয়ে পড়বে, কোথায় লুকোবে তখন নাফিজ? আজ আর অন্তর্করণ রং বেরঙের প্রজাপরিতেরা ডানা ঝাপটালো না। মুখ ঘুরিয়ে পালিয়ে বেড়ালো। লাল রঙা হৃদয়খানা বিবর্ণ হয়ে গেল। তরকারি কাটায় মনোযোগ দিয়েছে নিহা। মনোযোগ তার নাফিজের মধ্যে। মনে মনে আফসোস করছে মানুষটাকে কেন ফেরালো। আজ অন্তত একটু কাছে আসতে পারত। উত্তপ্ত গরম শ্বাস ওঠানামা করছে। ভেতরটা উসখুস করছে। ফেসবুক স্ক্রল করছিল সোফিয়া। দৌড়ে রান্নাঘর ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, একটু আগে বাস দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে। বুকটা তড়াক করে উঠল নিহার। নাফিজও তো বাসে যাতায়াত করে। নাফিজের মা চিন্তায় কথা বলতে পারছে না। গলায় সে শব্দগুলো জট পাকিয়ে যাচ্ছে। মুখ খুলে বলতে পারছে না একবার কল করে দেখতে। নিহার তরকারি ফেলে দৌড়ে ঘরে গেল। নাফিজের নাম্বারে ডায়াল করলো। একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, দুঃখিত, আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। একটু পরে আবার ডায়াল করুন। বারবার কল করে একই বাক্য ভেসে আসে। হাত থেকে ফোন পড়ে গেল। শরীর বেয়ে দরদরে ঘাম ছুটল। কাপা হাতে ফোন তুলে ছুটল বসার রুমে। নাফিজের মা কোনোভাবে জিজ্ঞেস করলেন, নাফিজ ফোন ধরেছে? নিহা জড়ানো গলায় উত্তর দিল, না আম্মা। সুফিয়াকে বলল, তোমার কাছে ওনার অফিসের নাম্বার আছে না? একটু নাম্বারটা দাও। সুফিয়ার নাম্বার ঘেটেও পাচ্ছে না। বিপদের সময় আতঙ্ক বাড়িয়ে দেওয়ার জন্য সবকিছু যেন ওত পেতে থাকে। অনেক খোঁজার পর নাম্বারটা পেল সুফিয়া। নিহা ঝটপট নাম্বার তুলে অফিসে কল দিল। নিজের পরিচয় দিয়ে নাফিজের কথা জিজ্ঞেস করতে তারা জানালো নাফিজ অফিসে যাসেনি। কল কেটে ফুপিয়ে কেঁদে উঠল নিহা। নাফিজের মা আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? নেহা হাউমাউ করে কেঁদে উঠল। নাফিজের মা আর কিছুই শুনতে পেল না। প্রেশারটা মনে হয় বেড়ে গিয়েছে। রুদ্ধ হয়ে আসছে শ্বাস। বড় বড় শ্বাস টেনে সোফাতেই জ্ঞান হারালেন তিনি। এক ছেলে বুকে ছুরি বসিয়ে বিদায় নিয়েছে, আর একটাই আল্লাহ তার ভাগ্যে রেখেছে। তবে সেও কি দ্বিতীয়বার আঘাত করে বসল? সুফিয়ার নিহার কান্না শুনে নিচতলা থেকে ভাড়াটিয়ারা উঠে আসলেন। অ্যাক্সিডেন্টের খবর তারাও শুনেছে। তাই নাফিজকে নিয়ে একটা ধারণা করে নিল সবাই। নাফিজের মায়ের কাছে দোতলার মহিলাটি আছেন বলে তার ছেলের সাথে নিহার সুফিয়াকে পাঠিয়ে দিল হাসপাতালে।
ছেলেটির দায়িত্ব নিয়ে নিহার সুফিয়াকে হাসপাতালে নিয়ে পৌঁছালো। হাসপাতালে ঢুকতেই চারদিকে মানুষের আহাজারি শুনে দম আটকে আসলো নিহার। নিচে ফ্লোরে বসে একটি অল্প বয়সী মেয়ে পাগলের মতো বিলাপ করে যাচ্ছে। তার বিয়ে হয়েছে বেশি দিন হয়নি, এর মাঝেই স্বামীকে হারালো। নিহার পা চালাতে পারছে না, শরীর ভর ছেড়ে দিল। অজানা আতঙ্ক ভেতরে বাসা বাঁধালো। আরও একবার সে কি পরাজিত হবে? বারবার ভালোবাসা খুঁজতে গিয়ে মরিচিকার পেছনে ছুটেছে সে। যদি নাফিজও হারিয়ে যায়। ধপ করে হাসপাতালের নোংরা ফ্লোরে শরীর ছেড়ে দিল নিহা। চোখের পানি বাদ মানছে না, অনুভূতি শূন্য হয়ে পড়েছে। সোফিয়ার ভাড়াটিয়া ছেলেটির সাথে সাথে বসে নিহাকে দুপাশ থেকে ধরল। সামনের করিডর দিয়ে দৌড়াদৌড়ি করছে নাফিজ। অ্যাক্সিডেন্টটি মারাত্মকভাবে ঘটেছে। ভাগ্য সহায় ছিল বলে সে অন্য বাসে ছিল। দুর্ঘটনা দেখে আর অফিস যায়নি, ছুটে আসলো মানুষগুলোকে সাহায্য করতে। ভিড়ের মাঝে অনুভব করলো পেছনে হাত দিয়ে কেউ ফোনটা নিয়ে গিয়েছে। বিপদের সময় চোররা তকে তকে থাকে। ফোন চুরি হওয়ার সাথে সাথে হাসপাতালের জোরঝাপের কারণে আর বাড়িতে ফোন করা হয়নি। করিডর দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো সোফিয়াকে দেখেছে। ছুটল সেদিকে। সোফিয়া এখানে কেন এসেছে? কারণ উদ্ধার করতে গিয়ে সেখানে নিহাকে দেখতে পেল। যা বোঝার বুঝে গেল, নিশ্চয়ই তাকে নিয়ে দুশ্চিন্তা করে এখানে এসেছে। বউ বোন দুজনের চোখ মুখের করুণ অবস্থা দেখে মনে মনে খানিক হাসল। নাফিসকে সামনে দেখে ঝরে পড়া শরীরখানা যেন খানিক শক্তি পেল। উঠে দাঁড়িয়ে নাফিসকে ধরে হাউমাউ করে কাঁদল নিহা। এত জোরে চিৎকার করে কাছে যে সব মানুষ উৎসুক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। ক্রন্দনরত গলায় নিহা বলল, আমাকে মাফ করে দিন, আমাকে আর একা করবেন না, এতবার আর ধাক্কা দিতে পারবো না। নাফিজ এক হাতে আগলে নিল নিহাকে, অপর হাত বাড়িয়ে সুফিয়াকে জড়িয়ে ধরল। দুজনেই কেঁদে কেটে ওর শার্ট নষ্ট করে দিল। এমনিতে রক্ত লেগে শার্টের অবস্থা খুব একটা ভালো ছিল না। মায়ের কথা শুনে তৎক্ষণাৎ বাড়ি ফিরল নাফিজ। জ্ঞান ফেরার পর নাফিজকে দেখে ঝাঁপিয়ে পড়লেন মা, যেন এক্ষুনি বুকের খাঁচায় সন্তানকে বন্দি করবেন। ভয় কাটল। আজ নিজের প্রতি, পরিবারের প্রতিটি মানুষের ভালোবাসা দেখল। প্রশান্তিতে বুক ভরে এলো নাফিজের। এবার নিহান নিজ থেকেই কাছে ভিল। দূরত্ব ঘুচল। এক হলো দুটো হৃদয়, দুটো শরীর। ভালোবাসার সাক্ষী হলো প্রতিটি দেয়াল। সূচনা হলো নতুন অধ্যায়ের। বছর ঘুরল। নানার মৃত্যুবার্ষিকীতে সবাই একত্রিত হলো। প্রেমার আর সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো না। নাফিসকে ভোলার চেষ্টায় নিজে নিজের শরীরে কতবার আঘাত করেছে, সেই সমস্ত তিক্ত আঘাতের দাগ থেকে যাওয়ায় অনুমোদন পেল না। তখন আর বাকি অসময় সুযোগ ছিল। একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে গেল। আজ সবাই নানা বাড়ি এসেছে। অন্তিকও দুদিনের ছুটি নিয়ে ছুটে এসেছে। ইহা নাফিস সবাই এসেছে। ইহা নাফিসের সুখী পরিবার। অভিজ্ঞের সাথে আলাপ জড়ি দিয়ে প্রেমা শুরু রাস্তা ধরে হাঁটলো। যোগ দিল অন্তিক। ভাইয়ের ইশারায় কথা কাটিয়ে কেটে পড়ল অভি। একটা বাঁশের চড়ি মাচায় বসলো অন্তিক প্রেমা। বাতাসের শুনশান শব্দ আর সাথে দুজন মানুষের নীরবতা। নীরবতায় সুর কাটলো অন্তিক। পড়ালেখা কেমন চলছে? ভালো। প্রেম? শব্দ করেই হাসলো প্রেমা। সেসবে আমার আগ্রহ নেই। অন্তিক আর চোখে তাকিয়ে বলল, তাহলে বিয়ে করে ফেল। আশেপাশে কত ছেলে আছে। প্রেমার হাসি চড়া হলো। অন্তিকের দিকে মুখ করে তাকালো। জানো তো অন্তিক ভাইয়া, আমি না একটা মানুষকে বড্ড চেয়েছিলাম, কিন্তু নিয়তি তাকে আমার করলো না। আজীবন ভর তাকে আমি মনে জায়গা দিয়ে রাখবো। তারপরে এখন আর কাউকে চাইতে ইচ্ছে করছে না। গলা ধরে আসলো অন্তিকের। গত বছর যখন প্রেমা তাদের বাড়ি গেল, তখন থেকে প্রেমার প্রতি আলাদা কিছু অনুভব করলো। ম্লান হেসে বলল, তাকে নিজের করে নিতে। আবারও হাসলো নিহা। সম্ভব না, আমি কেড়ে নিয়ে সুখী হতে চাই না। তাকে না পেয়েও আমি সুখ সুখ অনুভব করি। যখন দেখি সে তার স্ত্রীকে কতই না ভালোবাসে, তখন বিষাদ যন্ত্রণায় আশ্রে পড়ি। তবে বিশ্বাস করো, আমি তার ভালোবাসাকে হিংসা করতে পারি না। তার ভালোবাসা দেখলে পুড়ে ছাই করি। তার ভালোবাসার মানুষের দিকে তাকালে এক বুক শান্তিতে দল ফেলি। তখন আমার মনে হয় বিষাদ আছে বলেই দুনিয়াতে সুখের এত কদর। প্রেমার টলমলে চোখজোড়া ঘোলাটে হয়ে আসলো। মাচা ছেড়ে উঠে দাঁড়ালো। সরু রাস্তায় পা বাড়ালো। অন্তিক নির্বিশেষ চেয়ে রইল প্রেমার যাত্রাপথে। গালজোড়ায় ভিজে উঠল তার। ও পুরুষের কাঁদতে মানা। দীর্ঘশ্বাসে দুমড়ে মুচড়ে ফেলল সকল অনুভূতি। হাঁটতে হাঁটতে পাওয়া না পাওয়ার খাতা খুলে বসলো প্রেমা। বাবাকে দিয়ে শুরু করলো। মানুষটা ছোটবেলা থেকে সুখ পায়নি। অল্প বয়সে বাবা মারা যাওয়ায় জীবিকার তাগিদে বেরিয়ে পড়ে। শেষ বয়সে সে একটু সুখের দেখা পেল। বাবার সংসারে সে মাও অনেক কষ্ট করলো। এরপর বড় আপু। সবাই বলে সে একটা পাষাণ। বাবার বাড়ি আসে না তেমন। কিভাবে থাকে? বাইরের গল্প সবাই জানে, ভেতরটা কজনে জানে? স্বামী সংসার থেকেই তাকে শিকলে আটকে রেখেছে। তাদের অবাধ্য হলে শুরু হয় সংসারে অশান্তি।
তাই সংসার বাঁচিয়ে চলেছে। বাবার ঘাড়ে এসে উঠে কদিন খাবে, এর আগে সমাজ তাকে খাবে। তারপর আসলো মেজ আপু নিহা। কৈশোরে প্রেম হারালো, যৌবনে স্বামী হারালো, শেষে সে একমুঠো সুখের ভাগিদার হলো। আল্লাহ কবে কখন কার দ্বারা কাকে সুখী করুন সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। সর্বশেষে নিজের খাতাটা খুলল। পঞ্চম শ্রেণীতে যখন আশানুরূপ ফল পেল না, তখন মনে হয়েছিল সে বড়ই অবাগী মেয়ে। যখন আশেপাশে চোখ রাখলো, তারই এক সহপাঠী খারাপ রেজাল্ট করলো। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা ছিল, কিন্তু মেয়েটির বাবা নামক বটগাছের ছায়া ছিল না। তখন মনে হয়েছে, না, আমি সবচেয়ে সুখী মেয়ে, যে একসাথে বাবা মা দুজনের ভালোবাসা পেয়েছে। কজনের এমন ভাগ্য হয়? তারপর জীবনে প্রেম আসে, তাকে পাওয়া হলো না। হয়তো তার জন্য আরো উত্তম কিছু অপেক্ষা করছে। তোমারে পেয়ে গেলে সুখের যন্ত্রণায় আমার আর বাঁচা হইতো না। কথাটি বলে তাচ্ছিল্য হাসল প্রেমা। আঙ্গুর ফল টক। নাফিসকে না পেয়ে নিজেকে বোঝ দিচ্ছে, আমরা মানুষটা বড্ড লোভী। এক জীবনে শুধু সুখ খুঁজে বেড়ায়, কেউ দুঃখের খোঁজ করে না। তাই তো দুঃখ নিজে এসে ধরা দেয়। এক জীবনে মানুষ সবকিছু পায় না, কিছু পেতে হলে কিছু হারাতে হয়। আকাশে দৃষ্টি রেখে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে পৃথিবী, শুনছো তুমি? আমি সুখী। জীবনের কিছু সুখ পাওয়া না পাওয়ার খাতায় লিখে দিলাম। না পাওয়াতেও চরম সুখ পাওয়া যায়। বিষাদ যন্ত্রণায় ছটফট করেও চরম সুখ অনুভব করা যায়। আমি প্রেমা, সেটা প্রমাণ করে দিয়ে গেলাম। আমরা জলফড়িংয়ের মতো সুখের পেছনে ছুটে বেড়াই। আপনার সুখী হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকুই আপনাকে দেবে, এর বেশি নয়। কিছু জিনিস না পাওয়ার খাতায় জমা থাকে, হয়তো সেগুলো আমাদের জন্য মঙ্গলকর নয়। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাকে শ্রেষ্ঠতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। তিনি ভালো বুঝেন কোনটায় বান্দার সুখ নিহিত। সমাপ্ত। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।